অর্গানিক কেমিস্ট্রিতে ফেনল খুবই গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। ফেনল এই যৌগটা দিয়ে বিভিন্ন ধরনের মেডিসিনগুলো প্রস্তুত করা হয়। তো এখন আমরা দেখব যে কিভাবে বিভিন্ন যৌগ থেকে ফেনল প্রস্তুত করা যায়, ফেনল প্রস্তুতির বিভিন্ন পদ্ধতি এবং ফেনলের কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক ধর্মগুলো কি, বা ফেনলকে কাজে লাগিয়ে আমরা কোন কোন যৌগগুলো প্রস্তুত করতে পারি। আমরা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে সবগুলো জিনিস দেখব। প্রথমে দেখো, এখানে আমি লিখছি ফেনলকে কত বিভিন্ন রকম ভাবে লেখা যায়। ফেনল এটা হচ্ছে বেনজিন বলয়ের একটা হাইড্রোজেন পরমাণু। বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু যদি একটি OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন যে যৌগটা পাই এই যৌগটাকে আমরা বলতেছি ফেনল। তাহলে এখানে বেনজিন বলয়ের এতটুকুর পর্যন্ত সংকেত হচ্ছে C6H5, আর হাইড্রোজেন চলে গিয়ে সেখানে যেহেতু একটা OH আসছে এটা লেখা যায় OH। অর্থাৎ ফেনলকে তুমি চাইলে এভাবে লিখতে পারবা, তুমি চাইলে এভাবে লিখতে পারবা। আর এটার একদম গাঠনিক স্ট্রাকচারটা যদি তুমি দেখাতে চাও তাহলে দেখবা যে প্রত্যেকটি কর্নারে কার্বনের সাথে শুধু একটা একটি করে হাইড্রোজেন থাকলেও শুধু ওই কার্বনের সাথে হাইড্রোজেন নাই যে কার্বনের সাথে OH মূলক আছে। অর্থাৎ ফেনলের OH মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে সেখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। এই কথাটার মানে বেনজিন বলে যে হাইড্রোজেনটি ছিল সেটি প্রতিস্থাপিত হয়ে কিন্তু সেখানে OH আসছে। এই গেল ফেনলের গঠন। এখন ফেনলকে কোন কোন পদ্ধতিতে প্রস্তুত করা যাবে, ফেনলের কেমিক্যাল প্রপার্টিজ কেমন, এগুলো মনে রাখার জন্য বরাবরের মতোই আমার একটা নিনজা টেকনিক এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে BD থেকে CBNO। একজনকে বলতেছে BD থেকে CBNO। তোমরা জানো BD হচ্ছে বাংলাদেশ বোঝাচ্ছে, মানে তোমার সিবিটা বাংলাদেশ থেকে নিয়ে আসো। মনে করো তুমি এখন ইটালিতে কি আসো, এই পড়ালেখা অবস্থায় আসো ইটালিতে, অথবা তুমি ফ্রান্সে পড়ালেখা করতেছো, তুমি লন্ডনে অথবা হংকং, যে কোনো একটা দেশে তুমি পড়ালেখা করতেছো। বলছো তুমি আগে তোমার বাংলাদেশ থেকে তোমার CBTB গুলো রেডি করে নিয়ে আসো। তো বলছে BD থেকে CB আনো। সায়ানো পাশের BSB তে বসে শনাক্তকরণ পরীক্ষা চালাবে। মানে তুমি তাড়াতাড়ি তোমার CBTB নিয়ে আসো, আমরা দেখব যে তুমি এক্সপেরিমেন্ট চালানোর মতো এক্সপেরিয়েন্স যোগ্যতা তোমার আছে কিনা। কারণ অলরেডি আমাদের টিম মেম্বার সায়ানো সে আমাদের পাশে যে BSB ল্যাবটা আছে BSB ওইটাতে বসে সে এক্সপেরিমেন্ট চালাবে, শনাক্তকরণ পরীক্ষা চালাবে। তাহলে আমরাও তোমাকে তার সাথে অ্যাড করে দিব যদি তুমি BD থেকে তোমার সিবিটা নিয়ে আসতে পারো। তাহলে এই কথাটা একটু মনে রাখবা, BD থেকে CB আনো, সায়ানো পাশের BSB তে বসে শনাক্তকরণ পরীক্ষা চালাবে। এই একটা কথার ভেতরে পুরো ফেনলের সবকিছু অ্যাড করা আছে, বিলিভ করা যায়। চলো আমরা ধীরে ধীরে সবগুলো দেখি। প্রথমে BD দিয়ে কি, B দিয়ে হচ্ছে বেনজিন, D দিয়ে হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল প্রস্তুত করা যাবে। C দিয়ে হচ্ছে ক্লোরো, B দিয়ে হচ্ছে বেনজিন, ক্লোরোবেনজিন থেকে ফেনল প্রস্তুত করা যাবে। N দিয়ে হচ্ছে এনিলিন, এনিলিন থেকে ফেনল প্রস্তুত করা যাবে। প্রথমে আমরা এতটুকু পর্যন্ত এক্সপ্লেইন করি, বাদ বাকি অংশটা আমরা পরে দেখতেছি। তিনটি স্টেপে আমরা ফেনল প্রস্তুত করতে পারবো। তার মধ্যে প্রথম যেটি আছে এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আমি একটু লিখে বুঝাই। মনে করো আমার কাছে একটা যৌগ আছে, এই যৌগের নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে? আচ্ছা, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সেটাকে আমরা H বন্ড OH, পানি, সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড এটার সঙ্গে মিশ্রিত করে সেই মিশ্রণটাকে আমরা তাপ দিব। তাপ দিলে বিক্রিয়াটা কিভাবে হবে? বিক্রিয়াটা হবে খুবই সিম্পল একটা ওয়েতে। এখানকার একটা হাইড্রোজেন পরমাণু এখানকার একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, ফল উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং এখানকার যে নাইট্রোজেন অণুটি আছে এটা নাইট্রোজেন গ্যাস আকারে চলে যাবে, আর যে OH মূলকটি আছে এই OH মূলকটি এই জায়গায় এসে যুক্ত হবে, ফলে ফেনল পাবো। চলো স্টেপ বাই স্টেপ কথাগুলো আমি একটু লিখে লিখে বুঝাই। মনে করো আমি বলছি এখানকার একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে, তাইলে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, এই অংশটা চলে গেল। এখানকার নাইট্রোজেনটি নাইট্রোজেন গ্যাস আকারে চলে যাবে, এই নাইট্রোজেনটি নাইট্রোজেন গ্যাস আকারে চলে গেল, ফলে এই জায়গাটা খালি হয়ে গেছে, OH টা সেখানে যাবে,
তাহলে ওএইচটা যদি সেই জায়গায় প্রবেশ করে তাহলে আমরা যে যৌগটি পাচ্ছি এই যৌগটির নাম কিন্তু ফেনল, অর্থাৎ ফেনল প্রস্তুতি হয়ে গেছে। তবে ফেনল প্রস্তুতির ক্ষেত্রে যখন ল্যাবে তুমি প্রস্তুত প্রণালীটাতে কাজ করবা, প্রস্তুতি করবা, তখন কিন্তু তোমার খুব সচেতন থাকতে হবে। কেন সচেতন থাকতে হবে আমি বুঝাচ্ছি। মনে করো আমি এটা একটা পাত্র নিছি, এই পাত্রের মধ্যে আমি পানি আর সালফিউরিক অ্যাসিড মিক্স করে রাখছি। এই পানি আর সালফিউরিক অ্যাসিড এখানে আছে, ফুটন্ত অবস্থায় আছে, ফুটন্ত অবস্থায় তাদের বয়লিং পয়েন্টে আছে। এরপর উপর থেকে আমি ফুটাই ফুটাই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড অ্যাড করে দিচ্ছি। মনে করে ফুটাই ফুটাই কি আসতেছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই কথাটার মানে যদি 1 ফোঁটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড পরে ওই 1 ফোঁটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ফেনলে পরিণত হয়ে যাবে। পরবর্তী ফুটা পড়ার পর সেটিও কি হয়ে যাবে, ফেনলে পরিণত হয়ে যাবে। সতর্কতা অবলম্বন করতে হবে, সবগুলো একসাথে দেওয়া যাবে না। তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার সবগুলো একসাথে দিলে সমস্যা কি, সবগুলো একসাথে দেওয়া যাবে না কেন, এরকম অনেকের মনে কি আসতে পারে, প্রশ্ন আসতে পারে। এর মূল কারণ হচ্ছে আসলে এখানকার যে ফেনল উৎপন্ন হয়, উৎপন্ন ফেনল কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ডায়াজো লবণ বা কাপলিং যুগল আয়ন বিক্রিয়া করে। আমি বিক্রিয়াটা দেখাচ্ছি। এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যেটা আছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এটার সাথে যখন ফেনলের বিক্রিয়া হয়, মনে করো ফেনল কোথায় উৎপন্ন হচ্ছে, পাত্রের মধ্যে ফেনল আছে, পাত্রের মধ্যে ফেনল আছে। যেই পাত্রে ফেনল আছে সেই পাত্রেই যদি কি থাকে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা যদি সেম পাত্রে থাকে তাহলে যে দুর্ঘটনা ঘটবে, দুর্ঘটনা দেখো, ফেনল আর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিজেদের মধ্যে বিক্রিয়া করবে। বিক্রিয়ার সিস্টেম কি, এখানকার একটা হাইড্রোজেন, এখানকার একটা হাইড্রোজেন, এখানকার একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রূপে চলে যাবে। ফলে এগুলো দুটোটা মিলে একটা কাপল তৈরি করবে, অ্যাজো যৌগ তৈরি করবে। তাহলে এই যে বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়াটা হয়ে যাবে যদি একই পাত্রে ফেনল আর কি থাকে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থাকে। সেজন্য যেখানে ফেনল প্রস্তুত হবে সেই পাত্রে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে রাখা যাবে না। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উপরে থাকবে, উপর থেকে ফুটাই ফুটাই দিব, যে ফুটা পড়বে সেটা ফেনলে পরিণত হবে, যে ফুটা পড়বে সেটা ফেনলে পরিণত হবে। এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মিশ্রণে থাকবে খুবই কম, খুবই কম, আর খুবই বেশি থাকবে সালফিউরিক অ্যাসিড ও পানির মিশ্রণ। এই মিশ্রণটা থাকবে খুবই বেশি। এগুলো হচ্ছে আমাদের সতর্কতা কি করতে হয়, অবলম্বন করতে হয়। তাহলে আমরা ফার্স্ট স্টেপ শিখলাম কিভাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল প্রস্তুত করা যায়। এখানে সেকেন্ড স্টেপে আমি দেখতে পাচ্ছি ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন থেকেও কিন্তু কি করা যাবে, ফেনল প্রস্তুত করা যাবে। চলো ক্লোরোবেনজিন থেকে কিভাবে ফেনল প্রস্তুত করা যায় সেই জিনিসটা তোমাদেরকে নাইসলি বোঝানোর চেষ্টা করি। এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে প্রথমে আমরা ক্লোরোবেনজিন নিব। এটা আসলে মূল প্রসেস, যেটা মূল প্রসেসে আমরা বেনজিন নিই, বেনজিনের ক্লোরিনেশনের মাধ্যমে ক্লোরোবেনজিন প্রস্তুত করি। তাহলে মনে করো আমি ক্লোরোবেনজিন প্রস্তুত করলাম, এটা ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন যেটা থাকবে সেটাকে আমি 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো, সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং এই বিক্রিয়াটার সময় টেম্পারেচার লেভেল একটু হাই থাকবে, হাই টেম্পারেচার থাকবে 400 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে, আর প্রেসারের ভ্যালুটা একটু বেশি থাকবে 150 অ্যাটমসফিয়ার। এই অবস্থায় ক্লোরিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরোবেনজিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। কিভাবে, চলো আমি দেখাচ্ছি। মনে করো এটা আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের একটি অণু, মনে করো এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের আরেকটি অণু, পড়া বুঝো। এখানে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমি ভেঙে চাইলে এভাবে লিখতে পারি। তো বিক্রিয়ার মূল থিম বা মজাটা কোথায় দেখো, মজাটা হচ্ছে এই সোডিয়ামটা এই ক্লোরিনটার সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড হবে, একটা যৌগ পাইছি। এখানকার হাইড্রোজেন OH এর সাথে বিক্রিয়া করে এর কোনো পানি উৎপন্ন করবে, দুটি যৌগ পাইছি। এই সোডিয়াম অক্সাইড যেটা আছে, মনোক্সাইড, এটা এই জায়গায় যুক্ত হবে। চলো আমি বিক্রিয়াটা লিখে দেখাই, তাহলে জিনিসটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। মনে করো আমি প্রথমে যেটা করতেছি, আমি বেনজিন বলো এটা লিখলাম। আচ্ছা, বেনজিন বলো এটা লিখছি। লিখার পর কি কি ঘটনা ঘটতেছে, এখানকার একটা H আর OH মিলে এখনো পানি উৎপন্ন হচ্ছে, আমি সেটাকে আলাদা করে ফেললাম। সেকেন্ড, এখানে সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে, আমি সেটাকেও আলাদা করে ফেললাম।
এখন এই ক্লোরিন তো চলে গেছে, জায়গা খালি, সেই খালি জায়গায় বা খালি মাঠে গিয়ে গুণ করে দিবে কে? ON। এটার নাম হচ্ছে সোডিয়াম ফিনক্সাইড। তাহলে আমি শিখালাম ক্লোরোবেনজিন দুইয়েরও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কিভাবে সোডিয়াম ফিনক্সাইড তৈরি করতে পারে। এখন যে সোডিয়াম ফিনক্সাইড উৎপন্ন হবে, খেয়াল করো, যে সোডিয়াম ফিনক্সাইড উৎপন্ন হবে সেটি পরবর্তীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে 182 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। টেম্পারেচার লেভেল তখন কমে আসবে। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে 182 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তখন যে ঘটনাটা ঘটবে এখানকার খুবই সিম্পল, যে একটা সোডিয়াম এই ক্লোরিনটার সাথে বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড রূপে চলে যাবে। একটি সোডিয়াম একটি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড রূপে চলে যাবে। যখন চলে যাবে সেখানে একটা হাইড্রোজেন পরমাণু থাকবে। ওই হাইড্রোজেন পরমাণুটি বেনজিন বলয়ের সাথে যখন যুক্ত হবে তখনকার ঘটনাটা চলো এক্সপ্লেন করি। এটা বেনজিন বলয়। বেনজিন বলয়ে এই জায়গায় একটা অক্সিজেন আছে, এখানকার একটা হাইড্রোজেন আসলো, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে যে OH গঠন করছে এই যৌগটির নাম হচ্ছে ভাইয়া ফেনল। তাহলে আমরা পেয়ে গেছি কিভাবে ক্লোরোবেনজিন থেকে ফেনল প্রস্তুত করা যায়। এই ক্লোরোবেনজিন থেকে ফেনল প্রস্তুতির বিক্রিয়াটাকে তুমি চাইলে আরেকটু ইনক্রিজ করতে পারো। বেনজিন থেকে ক্লোরোবেনজিন, সেই ক্লোরোবেনজিন থেকে ফেনল। আমরা দুটি স্টেপ শিখে ফেললাম। চলো থার্ড নাম্বারটা দেখি। থার্ড নাম্বারটা হচ্ছে এনিলিন থেকেও নাকি কি করা যায়? ফেনল প্রস্তুত করা যায়। এটা আমি ঘটনাটা একটু ক্লিয়ার করতে চাই। আসলে সরাসরি এনিলিন থেকে ফেনল প্রস্তুতি আমাদের উদ্দেশ্য থাকে না। আমাদের উদ্দেশ্য থাকে এনিলিন থেকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড প্রস্তুতি। আমি আবার রিপিট করতেছি, আমাদের উদ্দেশ্য থাকে এনিলিন থেকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড প্রস্তুতি। কিন্তু কোনো কারণে টেম্পারেচার লেভেল যদি আমরা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে না পারি তখন গিয়ে এনিলিন থেকে ফেনল প্রস্তুত হয়ে যায়। চলো এই দুর্ঘটনার বিক্রিয়াটাও তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি আমি। দুর্ঘটনার বিক্রিয়াটা তোমরা এভাবে মনে রাখতে পারো। 3 নাম্বার খেয়াল করবা, এনি এটা আমার নিনজা টেকনিক দিয়ে শেখাচ্ছি। এনি সোনিয়াকে ধাক্কা দিয়ে এনি সোনিয়াকে ধাক্কা দিয়ে এসিডে ফেলার 5 সেকেন্ডে সে ডায়াজো লবণে পরিণত হলো। ডায়াজো লবণে পরিণত হলো। অনেকেই হয়তো এই জিনিসটা নিয়ে একটু কনফিউশনে থাকবা। চলো তোমাদের কনফিউশন দূর করে দিচ্ছি। আসলে এটা কনফিউশন না, এটার মূল কথা হচ্ছে আমার স্টুডেন্টদের মধ্যে তো 50%-এর চেয়ে বেশি মেয়ে। তো মেয়েরা এখানে মাইন্ড করবা না, মেয়েদের মধ্যে একটা জেলাসি থাকে, জেলাসি। ঠিক আছে, ওরা উপরে এটা দেখায় না, উপরে একজন আরেকজনকে খুব লাভ করে। হ্যাঁ, একজন আরেকজনের খুব সুনাম করে, অনেক সুন্দর, তোমার এই ড্রেস অনেক নাইস, তোমাকে এরকম লাগতেছে, তোমাকে এরকম লাগতেছে, হাঁপিয়ে যাবে সব। কিন্তু পেছনে গেলে বোঝা যায় একটা মেয়ে আরেকটা মেয়েকে কি পরিমাণে হিট করে। তা আমি সেটার একটা নমুনা এখানে দেখাইছি। বলছি এনি, এটা একটা মেয়ের নাম, সে তার ক্লোজ ফ্রেন্ড সোনিয়াকে কি করছে? ধাক্কা দিয়ে এসিডে ফেলে দিছে ল্যাবের ভিতরে। কেন ফেলছে জানো? কারণ এনি যাকে লাইক করে ওই ছেলেটা সোনিয়ার দিকে একটু একটু করে দেখায়, সেজন্য এনি সোনিয়াকে ধাক্কা দিয়ে এসিডে ফেলার 5 সেকেন্ডে সে ডায়াজো লবণে পরিণত হলো। হাই রে, চলো এখান থেকে পড়ালেখাটা শিখাই। প্রথমে এনি মানে বেনজিন বলয়ের সাথে যখন একটা NH2 মূলক যুক্ত থাকে তখন আমরা এই যৌগটাকে বলে থাকি এনিলিন প্লাস। সোডিয়াম মানে সোডিয়াম নাইট্রাইট প্লাস অ্যাসিড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। 5 সেকেন্ড মানে টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। মানে যে পাত্রের মধ্যে বিক্রিয়াটা হবে ওই পাত্রটাকে আইসের উপর বসায় রাখবা। পাত্রটাকে যখন আইসের উপর বসায় রাখবা তখন এর টেম্পারেচার লেভেল 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কি উৎপন্ন হয়? ডায়াজো লবণে পরিণত হলো। ডায়াজো মানে ডায়াজোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ বেনজিন বলয়ের সাথে যখন N2Cl থাকে এটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড।
বেনজিন বলয়ের সাথে যখন N2Cl থাকে তাহলে এটার নাম হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, লবণ, লবণ বলতে খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড, পরিণতর প দিয়ে হচ্ছে পানি। তার মানে আমরা দেখলাম যে এনিলিন থেকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পানি পাওয়া যায়। কিন্তু এটার টেম্পারেচার লেভেল আল্লাহ না করুক কোনো কারণে যদি হাই হয়ে যায়, এটা যদি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে না থেকে 40 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে, তখন কি ঘটনা ঘটে? দেখো, তখন একটা দুর্ঘটনা ঘটে। অর্থাৎ তখন বিক্রিয়াস্থলে উপস্থিত থাকা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড এবং পানি এই দুটোটা নিজেদের মধ্যে বিক্রিয়া করে। নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি ঘটনা ঘটায়? দেখো কি ঘটনা ঘটায় আমি দেখাচ্ছি। এই বেনজিন বলয় আছে, পানিকে যদি তুমি ভেঙে লিখো H বন্ড OH, আর এখানকার একটা ক্লোরিন একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর নাইট্রোজেনটা গ্যাস আকারে চলে গেলে N2, আর এটি এখানে আসলে OH। আল্লাহু আকবার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে এনিলিন থেকে আমরা চেয়েছি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড প্রস্তুত করতে, টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখতে পারি নাই, টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে বা 30 ডিগ্রি সেলসিয়াস ক্রস করছে। সেই ক্ষেত্রে উৎপন্ন বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ও পানি নিজেদের মধ্যে বিক্রিয়া করে ফেনল হয়ে গেছে। কথা বুঝতেছো না? আমি বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে হিরো, হিরো, এটা হচ্ছে হিরোইন, এটা হচ্ছে হিরোর বন্ধু। তা এখন হিরোইন তো কি করছে? ঘর থেকে পালাই চলে আসছে হিরোর সাথে বিয়ে করার জন্য। ঠিক আছে, পালাই আনছে কে? বন্ধু। তাহলে হিরোইন আর তার বন্ধু দুইজনে কি করতেছে? এই কাজী অফিসে বসে আছে। হিরো আসার কথা, একদিন আসে নাই, 2 দিন আসে নাই, 3 দিন আসে নাই। তখন হিরোইন কি আর করবে? বন্ধুর সাথে বিক্রিয়া করে ফেলছে। বিক্রিয়া করে তারা পার্মানেন্ট একটা জায়গা হয়ে গেছে। কেন? কারণ সে যেহেতু পালাই আসছে, আর যাওয়ার কোনো সুযোগ নেই। এটা অন্যভাবে নিবে না, জাস্ট এক্সাম্পল দিছি। তার মানে এখানে টেম্পারেচার লেভেল যদি 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত রাখতে পারো, বিক্রিয়া এটাই হবে। কিন্তু যদি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে না পারো, তখন প্রোডাক্ট যেগুলো থাকবে ওইগুলো বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড আর পানি নিজেদের মধ্যে বিক্রিয়া করে ফেনল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রোজেন গ্যাস তৈরি করবে। আই হোপ সবাই বুঝতে পারছো। ফেনল থেকে কোন কোন যৌগ প্রস্তুত করা যায়, ফেনলের কেমিক্যাল প্রপার্টিজ কেমন, আমরা এখন এই অংশটা দেখব। দেখো, এখানে আমার টেকনিকের নিনজা টেকনিকের পরবর্তী স্টেপে ছিল সায়ানো পাশের বিএসবি তে বসে শনাক্তকরণ পরীক্ষা চালাবে। এর মধ্যে কি কি আছে? সায়ানো মানে হচ্ছে আসলে সায়ানোবেনজিন, তার মানে ফেনল থেকে সায়ানোবেনজিন প্রস্তুত করা যায়। পরবর্তীতে কার্বক্সিলিক অ্যাসিড বা অন্যান্য যৌগগুলো প্রস্তুতির ক্ষেত্রে এই যৌগটি কাজ করে। সেটি ছাড়া এখানে পাশের পি এ দিয়ে হচ্ছে পিক্রিক অ্যাসিড, পি দিয়ে পিক্রিক, এ দিয়ে অ্যাসিড, তার মানে ফেনলের একটি যৌগ হচ্ছে পিক্রিক অ্যাসিড, এটা প্রস্তুত করা যায়। বি দিয়ে হচ্ছে বিএসবি এর, বি দিয়ে হচ্ছে বেনজিন, আর এসবি যেটা আছে এসবি দিয়ে হচ্ছে সোডিয়াম বেনজয়েট। তার মানে বেনজিনও প্রস্তুত করা যাবে, সোডিয়াম বেনজয়েটও প্রস্তুত করা যাবে। এটা ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে শনাক্তকরণ পরীক্ষা আছে, অর্থাৎ ফেনল কিভাবে শনাক্ত করা যায়। ফেনল শনাক্তকরণের 2টি পরীক্ষা আমাদের কাছে আছে, একটা ব্রোমিন পরীক্ষা আর একটি ফেরিক ক্লোরাইড সহ পরীক্ষা। এই পরীক্ষাগুলো আমরা স্টেপ বাই স্টেপ এখন ধীরে ধীরে দেখব। সবাই খেয়াল করো। প্রথমে আমি শিখাবো কিভাবে ফেনল থেকে সায়ানোবেনজিন প্রস্তুত করা যায়। এটা শেখার জন্য বা এটা জানার জন্য আমি প্রথমে ফেনল নিলাম। মনে করো এটা একটা যৌগ, এটা হচ্ছে ফেনল। ঠিক আছে, তো ফেনল যে যৌগটি আছে বেনজিন বলয়ের সাথে OH যুক্ত, তার সাথে আমি পটাশিয়াম সায়ানাইডকে তাপ দিব। পটাশিয়াম সায়ানাইড এটাকে মিশ্রিত করে তাপ দিব। তাপ দিলে যে ঘটনাটা ঘটবে খুবই সিম্পল একটা বিক্রিয়া। এখানকার পটাশিয়াম এই OH অংশের সাথে যদি বিক্রিয়া করে, এই OH অংশের সাথে বিক্রিয়া করলে তখন পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে, আর সায়ানাইড অংশটা
বেনজিন বলয় যদি প্রবেশ করে তাহলে আমরা পাবো এই বেনজিন বলয়ের সাথে একটা সায়ানোবেনজিন, আর এদিকে আমরা পাবো পটাশিয়াম হাইড্রোক্সাইড। দেখো সায়ানোবেনজিন এটা সচরাচর অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন এগুলোর মতো ইউজ করা না হলেও সায়ানোবেনজিন এটাকে অ্যাকচুয়ালি আমরা মধ্যবর্তী উৎপাদ যেটা থেকে পরবর্তীতে বেনজোইক অ্যাসিড প্রস্তুত করতে পারি অথবা অন্যান্য যৌগগুলো প্রস্তুতের ক্ষেত্রে এটা কাজে লাগে। চলো আমরা 1 নম্বর বিক্রিয়াটা দেখলাম, এবার চলো আমরা 2 নম্বর বিক্রিয়াটা দেখি কিভাবে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড প্রস্তুত করা যায়। এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করতে চাই। আসলে ফেনল থেকে সরাসরি কিন্তু পিক্রিক অ্যাসিড প্রস্তুত করা হয় না। আমি আবার বলতেছি, ফেনল থেকে কিন্তু সরাসরি পিক্রিক অ্যাসিড প্রস্তুত করা হয় না, এটা মূলত ক্লোরোবেনজিন থেকে পিক্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। আমরা এখানে পিক্রিক অ্যাসিডটাকে দিছি ফেনল নিয়ে যখন তুমি ডিসকাস করবা, ফেনল নিয়ে যখন তুমি স্টাডি করবা, তখন ফেনলের খুব ইম্পর্টেন্ট একটা যৌগ হচ্ছে পিক্রিক অ্যাসিড, সেজন্য মূলত আমরা যৌগটা এখানে দিছি। তো কিভাবে প্রস্তুত করতে হয় আমি টেকনিকটা একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে ক্লোরোবেনজিনকে, এটা নিনজা টেকনিক দিয়ে বুঝাচ্ছি। বেনজিনকে নাইট্রেশনের পর ক্লোরোবেনজিনকে নাইট্রেশনের পর সাকা চৌধুরী, সাকা মানে সালাউদ্দিন কাদের চৌধুরী, তার ফিনলে রূপ দেখে, তার ফিনলে রূপ মানে খারাপ রূপ, ফিনলে রূপ দেখে আবার নাইট্রেশন করতে বললেন। মনে করো এটা অনেকটা এই ঘটনার মতো, একজন অপরাধীকে আমরা রিমান্ডে নিয়ে গেছি, রিমান্ডে নিয়ে যাওয়ার পর তার অপরাধ প্রমাণিত হয়েছে, সেজন্য তাকে আবার রিমান্ডে পাঠাইছে, বা তার কিছু অপরাধ বের হয়ে আসছে সেজন্য আবার রিমান্ডে পাঠাইছে। তো এখানে বলছি ক্লোরোবেনজিনকে নাইট্রেশনের পর সাকা চৌধুরী তার ফিনলে রূপ দেখে আবার নাইট্রেশন করতে বললেন। এই কথাটা বাংলা আমি কেমিস্ট্রি পড়ানোর সময় আমার প্রাইভেট ব্যাচগুলোতে, তো তখন একটা সিস্টেমে পড়াই, এটার নাম দিয়েছি আমি বেঙ্গলি টু কেমিস্ট্রি, অর্থাৎ বাংলা থেকে কেমিস্ট্রিতে কিভাবে ট্রান্সলেট করে করে পড়া যায়। দেখো এখানে জিনিসটা কিরকম, ক্লোরোবেনজিন এই কথাটার মানে আমরা বেনজিন বলয়ের সাথে একটা ক্লোরিনকে নিব, বেনজিন বলয়ের সাথে যখন আমরা ক্লোরিনকে নিব তখন এটার নাম হবে ক্লোরোবেনজিন। নাইট্রেশনের পর তাহলে ক্লোরোবেনজিনকে নাইট্রেশন করব, নাইট্রেশনের বেসিক সবার জানা আছে, নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ সহ আমরা এটাকে তাপ দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাপ দিলে বেনজিন বলয়ে নাইট্রোমূলক প্রবেশ করবে। বেনজিন বলয়ের কোন কোন জায়গায় নাইট্রোমূলক প্রবেশ করবে? বেনজিন বলয়ের একটা নাইট্রোমূলক অর্থ অবস্থানে প্রবেশ করবে, আরেকটা নাইট্রোমূলক প্যারা অবস্থানে প্রবেশ করবে। যেহেতু ক্লোরিন মূলক হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক আর কি ছিল? ফেনল ছিল, OH, আর কি ছিল? মিথাইল মূলক ছিল। এদের উপস্থিতিতে যেগুলো একযোজী অথবা যাদের গাঠনিক সংকেতে একক বন্ধন আছে ওরা সবাই প্রায় একযোজী বা অর্থপ্যারা নির্দেশক, তাদের ক্ষেত্রে আগমনকারী যে গ্রুপটা থাকে সেটা অর্থ আর প্যারা অবস্থানে প্রবেশ করে। তাহলে অর্থপ্যারা অবস্থানে নাইট্রোমূলক প্রবেশ করছে, অর্থপ্যারা নাইট্রোক্লোরোবেনজিন। এটাকে যখন এরপর কি করব, সাকা চৌধুরী, সাকা দিয়ে হচ্ছে দন্তে স দিয়ে সোডিয়াম, ক কা দিয়ে কার্বনেট, সোডিয়াম কার্বনেট, প দিয়ে হচ্ছে পানি অর্থাৎ H2O পানি। এটাকে যখন আমরা বিক্রিয়া করাবো, এই পানির H আর OH, সিম্পল কথা, প্রথমে ক্লোরোবেনজিনকে নাইট্রেশন করছি, নাইট্রোমূলক প্রবেশ করছে, সেটাকে সোডিয়াম কার্বনেট আর পানির সাথে বিক্রিয়া করাচ্ছি, ফলে এই ক্লোরিনটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে চলে গেলে OH এখানে আসবে। তার মানে এখানে তোমাকে মনে রাখতে হবে সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করানোর পর তুমি তার ফিনলে রূপ দেখবা, মানে ফেনল রূপ। দেখতেছ, ভুলে না যাওয়ার জন্য, এগুলো ভুলে না যাওয়ার জন্য দিছি। এই সাকা চৌধুরী তার ফিনলে রূপ দেখে, ফিনলে রূপ মানে ফেনল রূপ, মানে ক্লোরোবেনজিনটা ফেনল রূপে চলে গেছে।
আবার নাইট্রেশন করতে বললেন মানে আবার নাইট্রেশন করো ভাই। এটাকে যদি তুমি আবার নাইট্রেশন করো তাহলে এখানে নাইট্রিক অ্যাসিড এবং এখানে সালফিউরিক অ্যাসিড মিশ্রণটাকে আমরা কি দিব, তাপ দিব। তখন আরেকটি নাইট্রোমূলক এখানে চলে আসবে, আর আরেকটি নাইট্রোমূলক যখন এই জায়গায় চলে আসবে তখন যে ঘটনাটা ঘটবে, এখানে তো নাইট্রোমূলক আগে থেকেই ছিল, এই নাইট্রোমূলকটাও আগে থেকে ছিল, নতুন নাইট্রোমূলক এই জায়গায় প্রবেশ করছে, নাম পাই গেছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল বা পিক্রিক অ্যাসিড। এই পিক্রিক অ্যাসিড যেটা আছে এই যৌগের সংকেত আরেকটি যৌগের সাথে মিল আছে, জানো তোমরা সেটার নাম কি? এটার নাম হচ্ছে টলুইন। যখন এখানে OH এর জায়গায় একটা মিথাইল মূলক থাকবে তখন ওই যৌগটির নাম পেয়ে যাবে টলুইন। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পারছি। চলো এখন আমরা দেখবো তাহলে সায়ানোবেনজিন কিভাবে প্রস্তুত করে, পিক্রিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করে আমরা দেখছি। এখন আমরা দেখবো বেনজিন কিভাবে প্রস্তুত করে, কোথ থেকে? ফেনল থেকে। ফেনল থেকে কিভাবে বেনজিন প্রস্তুত করা যায়, খুবই সিম্পল একটা রিঅ্যাকশনের মাধ্যমে আমি জিনিসটা বুঝাই দিচ্ছি। বেনজিন প্রস্তুতিতে কিন্তু আমরা এটা পড়ছিলাম। 3 নাম্বার রিঅ্যাকশন, আমরা প্রথমে ফেনল নিব, ফেনলকে জিঙ্কের উপস্থিতিতে আমরা পাতিত করব, তাপ দিব পাতন প্রক্রিয়ায়। এই জিঙ্ক অক্সাইডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড হবে, অর্থাৎ বিজারিত হবে ফেনল, বিজারিত হয়ে বেনজিনে পরিণত হবে। তাহলে আমরা দেখতেছি খুব ইজি এবং সিম্পল একটি বিক্রিয়ার মাধ্যমে ফেনল থেকে বেনজিন প্রস্তুত করা যায়। এখন আমরা দেখব সোডিয়াম বেনজয়েট কিভাবে প্রস্তুত করে। সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট এটার জন্য জাস্ট ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করা, সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা যদি এটার সাথে বিক্রিয়া করাই, দেখো খুবই সিম্পল, H আর OH মিলে যদি H2O পানির রূপে চলেও যায় তাহলে এখানকার ON অংশটা এখানে আসবে। আর সরি, এটা তো তাহলে সোডিয়াম ফিনক্সাইড হয়ে যাচ্ছে। আমি তো বলছিলাম সোডিয়াম বেনজয়েট, ঠিক আছে? এটা কার্বক্সিলিক। আসলে তখন আমরা করব কি, তখন আমরা প্রথমে ফেনল থেকে বেনজিন প্রস্তুত করব, ফেনল থেকে বেনজিন প্রস্তুত করব এবং সেখান থেকে আমরা সোডিয়াম বেনজয়েটটা প্রস্তুত করব। এবং লাস্টে যে স্টেপটা আছে এটাতে আমরা দেখতেছি ফেনলের শনাক্তকরণের দুইটি বিক্রিয়া, ফেনল শনাক্তকরণের দুটি বিক্রিয়া নিয়ে আমরা একটু আলোচনা করব। এটার নাম হচ্ছে ফেনলের শনাক্তকরণ পরীক্ষা, শনাক্তকরণ পরীক্ষা। খেয়াল করো, শনাক্তকরণ পরীক্ষা দুটি পরীক্ষা আছে, একটি হচ্ছে ব্রুমিন পরীক্ষা। এই ব্রুমিন পরীক্ষাটা কিরকম, আমরা প্রথমে একটা যৌগ নিব ফেনল, এটা নেওয়ার পর আমরা এর মধ্যে ব্রুমিন চালনা করব, 3 অণু ব্রুমিন চালনা করব। ব্রুমিন চালনা করলে তোমরা জানো OH মূলক অর্থ প্যারা নির্দেশক, মনে করো এই অর্থ প্যারা অর্থ এই জায়গাগুলোতে হাইড্রোজেন থাকে নরমালি প্রতিস্থাপন বিক্রিয়া না হওয়া পর্যন্ত, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়ার আগ পর্যন্ত এই জায়গাগুলোতে থাকে কি থাকে, এই জায়গাগুলোতে মূলত থাকে যে তোমার হাইড্রোজেন। কিন্তু যখন ব্রুমিন তার সাথে বিক্রিয়া করে তখন যে ঘটনাটা ঘটে, তখন মনে করো এখানকার একটা হাইড্রোজেন একটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোব্রোমিক অ্যাসিড, আরেকটা হাইড্রোজেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোব্রোমিক অ্যাসিড, আরেকটা হাইড্রোজেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোব্রোমিক অ্যাসিড। ফলে এই 3 জায়গায় 3টি ব্রোমিন আসে এবং যে 3টি ব্রোমিন আসে এটার নাম হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল এবং এটির একটি হলুদ অধক্ষেপ পড়ে, যেটা দেখে আমরা মোটামুটি ভাবে বুঝে যাই এটি হচ্ছে ফেনল শনাক্তকরণের একটি পরীক্ষা। অর্থাৎ কোনো জৈব যৌগের মধ্যে ব্রোমিনের লাল বর্ণের দ্রবণ যোগ করার পর যদি হলুদ বর্ণের অধক্ষেপ পাওয়া যায় বা হলুদ বর্ণের দ্রবণ পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেটি হচ্ছে ফেনল। এরপর আমরা আরেকটি প্রস্তুতি দেখব, এই পরীক্ষা দেখব। শনাক্তকরণের 2 নম্বর বিক্রিয়াটা আমরা একটু দেখি। অর্থাৎ ফেনল শনাক্তকরণের আমাদের কাছে আরেকটি বিক্রিয়া আছে, সেটি হচ্ছে আমরা ফেনল নিব, এটাকে ফেরিক ক্লোরাইড দ্রবণের মধ্যে দিব। তাহলে ফেনল এটাকে যদি আমরা ফোটায় ফেরিক ক্লোরাইড দ্রবণের মধ্যে দিই তাহলে কি ঘটনা ঘটে? অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এখানকার যে তোমার OH মূলকগুলো আছে যে দেখতে পাচ্ছ, এই যে এখানকার হাইড্রোজেন যে পরমাণুগুলো আছে, হাইড্রোজেনগুলো যদি এখানকার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, মনে করো আমি এখানে
এই 3 অণুকে নিলাম, এই সরি আমি 3 অণু না, আমি 6 অণু ফেনল নিলাম। তাহলে 6 অণু ফেনল থেকে 6টি হাইড্রোজেন 6টি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 6 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। প্লাস এখন আমার কাছে আয়রন আছে 2টা, ফেনল আছে 6টা। তাহলে ফেনলকে যদি আমি সংক্ষেপে লিখি এরকম করে, মনে করো বেনজিন বলয়ের সাথে ও মাইনাস এই মূলকটা আছে, এরকম কয়টা আছে আমার কাছে? 6টা আছে, 6টা। আয়রন আছে কয়টা? 2টা, Fe2। তাহলে এটার নাম হবে ডাইফেরিক হেক্সাফিনক্সাইড। আমি আবার বলছি, ডাইফেরিক হেক্সাফিনক্সাইড। এবং এটার বেগুনি বর্ণের একটা কি পাওয়া যাবে? দ্রবণ পাওয়া যাবে বা অদক্ষেপ পাওয়া যাবে, যেটা থেকে আমরা বুঝবো জৈব যৌগটি হচ্ছে ফেনল। অর্থাৎ কোন জৈব যৌগে ফেরিক ক্লোরাইড পাওয়ার পর যদি বেগুনি বর্ণের দ্রবণ বা বেগুনি বর্ণের অদক্ষেপ পাওয়া যায়, তাহলে বুঝতে হবে ওই যৌগটি হচ্ছে ফেনল। এই বিক্রিয়াটা আমি জানি, আমি তোমাদের মনের কথা খুব ভালো বুঝি, যে তোমাদের অধিকাংশই কিন্তু বিক্রিয়াটা বুঝো নাই বা মজা পাও নাই। তো মজা যদি না পাও, মজা পাওয়ার মতো করে বোঝানোর চেষ্টা করি। ফেনলকে এভাবে না লিখে, যদি ফেনলকে এভাবে লেখা হয় কেমন হয় দেখো তো। আমি লিখলাম C6H5OH, এই যৌগটার নাম হচ্ছে ফেনল। ফেনলের কয় অণু নিছি? আমি 6 অণু নিছি। ওকে, এটাকে বিক্রিয়া করালাম 3 অণু ফেরিক ক্লোরাইডের সাথে। বিক্রিয়াটা কিভাবে হবে? এখানে 2 অণু ফেরিক ক্লোরাইডের সাথে, এখানে 6টি ক্লোরিন আছে, 6টি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 6 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড। ফলে এখন এই যে ফিনক্সাইড আয়ন আছে কয়টি? 6টি। তাহলে C6H5O এরকম আছে 6টি। আয়রন বাকি আছে কয়টি? 2টি। তাহলে এর নাম হলো ডাইফেরিক হেক্সাফিনক্সাইড। ডাইফেরিক হেক্সাফিনক্সাইড। এবং এটার যে দ্রবণটা পাওয়া যাবে সেটা কি বর্ণের? সেটা হচ্ছে বেগুনি বর্ণের দ্রবণ বা অদক্ষেপ পাওয়া যাবে। তাহলে এটাই ছিল আমাদের ফেনল শনাক্তকরণের পরীক্ষা। চলো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা যা পড়ছি সবগুলো একটা ম্যাপের মধ্যে কিভাবে আমি নিয়ে আসছি সেটা দেখো। অনেকক্ষণ ধরে আমি তোমাদেরকে ফেনল পড়াচ্ছি, কোন কোন যৌগ থেকে ফেনল প্রস্তুত করা যায়, ফেনল থেকে কোন কোন যৌগ প্রস্তুত করা যায়, ফেনলের গুরুত্বপূর্ণ যৌগ কোনগুলো, ফেনল কিভাবে শনাক্ত করা যায়, এই সবগুলোকে আমি করছি কি, আমি একটা ম্যাপের মধ্যে এক জায়গায় নিয়ে আসছি। আর মজাটা এখানে, সব কিছু তুমি এক পেজে এক জায়গার মধ্যে পেয়ে যাবা। চলো সেটা এবার দেখানো শুরু করি। ম্যাজিক, যেটা বলছি তুমি কেমিস্ট্রি পড়বা, কিন্তু তুমি যদি সেই কেমিস্ট্রির মতো করে না পড়ো, তাহলে কিন্তু তুমি মজা পাবা না। আর তোমাদেরকে মজা দেওয়ার জন্যই কিন্তু পড়ালেখার যে রিয়েল ফিল, সেজন্যই কিন্তু আমি কি করছি, এই জৈব যৌগের ম্যাপটা করছি। এবং এই ম্যাপটা এমন ভাবে করা হয়েছে, যার কাছে ম্যাপটা আছে, একটা কথা আছে না, একটা অসহায়ের হাতে যখন অস্ত্র থাকে সেও কিন্তু মার্ডার করার কি করে, দুঃসাহস করে। ঠিক সেই ভাবে একটা স্টুডেন্টের হাতে যখন জৈব যৌগের ম্যাপ থাকবে, তার কাছে মনে হবে সে অনেক কিছুই করতে পারবে। দেখো এটা কিন্তু ধুম করে ম্যাপটিকে দেখলে তুমি কিছুই বুঝবা না যদি তুমি বিগিনার হও। কিন্তু তুমি যদি প্রো লেভেলের হও, অ্যাডভান্স লেভেলের হও, তাইলে তখন তুমি দেখবে এটা নিয়ে তোমার অনেক লাভ আসতেছে। তাহলে স্যার আমরা কি করব? আমরা প্রথমে জৈব যৌগের ম্যাপটা কালেক্ট করব, স্যারের ভিডিও লেকচারগুলো দেখব, লেকচারগুলো দেখে প্রত্যেকটা জিনিস স্যার যেভাবে করছে সেভাবে বুঝবো, এরপর ম্যাপ থেকে অ্যাডভান্টেজ নেব। যেমন দেখো এখানে আমার কাছে ফেনল যৌগটি আছে। আমি তোমাদেরকে শিখাইছিলাম ফেনলকে কয়টি পদ্ধতিতে প্রস্তুত করা যায় দেখি। এখানে প্রথমে 1 নাম্বার, এখানে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ ক্লোরোবেনজিন থেকে ফেনল প্রস্তুত করা যায়। 2 নাম্বার, এখানে আমি আরেকটা তীর চিহ্ন দেখতে পাচ্ছি এবং তীর চিহ্ন আসছে এনিলিন থেকে, তার মানে এনিলিন থেকে কি করা যায়, ফেনল প্রস্তুত করা যায়। এখানে আরেকটি তীর চিহ্ন প্রবেশ করছে, এটা আসছে দেখতেছি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে, তার মানে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল প্রস্তুত করা যায়। তাহলে দেখো কয়টি পদ্ধতিতে প্রস্তুত করা গেছে? 3টি পদ্ধতিতে ফেনল প্রস্তুত করা গেছে। এবার আসো ফেনল থেকে কি কি যৌগ প্রস্তুত করা যায় বা ফেনলের কোন কোন বিক্রিয়াগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো দেখে। 1 নম্বর, ফেনল থেকে বেনজিন প্রস্তুত করা গেছে। আমি এটা বেনজিনটা হয়তো অনেকেই দেখতেছেন, আমি একটু ছোট করলাম। এই ফেনল থেকে বেনজিন প্রস্তুত করা গেছে। এবার আসো ফেনল থেকে আরো কি কি যৌগ প্রস্তুত করা যায়। ফেনলের সাথে সোডিয়াম বেনজয়েড পাওয়া যায়। ফেনলের নাইট্রেশনের মাধ্যমে
পিক্রিক অ্যাসিড প্রস্তুত করা যায়। ফেনলের সাথে পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়ায় সায়ানোবেনজিন প্রস্তুত করা যায়। এবং ফেনল শনাক্তকরণের দুটি পদ্ধতি আছে, একটা হচ্ছে ব্রুমিনের সাথে বিক্রিয়া, আর একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। এবং তুমি দেখো এখানে কিন্তু আমি লিখে দিছি এটা শনাক্তকরণের পরীক্ষা বা শনাক্তকরণের বিক্রিয়া। যখন ব্রুমিনের সাথে বিক্রিয়া করবে, ব্রুমিনের লাল বর্ণের দ্রবণের সাথে, তখন আমরা হলুদ বর্ণের দ্রবণ বা পদক্ষেপ পাবো। এবং যখন ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে, তখন আমরা বেগুনি বর্ণের দ্রবণ বা পদক্ষেপ পাবো। আই হোপ তোমরা বুঝতে পারছো কত বিভিন্ন পদ্ধতিতে ফেনলকে প্রস্তুত করা যায়। ফেনলের সকল ধরনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া একই জায়গায় চলে আসছে। এই জিনিসটা একমাত্র সম্ভব হয়েছে জৈব যৌগের ম্যাপের কারণে। ইথানোয়িক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, এটা কোন কোন যৌগ থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাবো, কয়টি পদ্ধতিতে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়, এদের কেমিক্যাল প্রপার্টিজ কেমন, আর কার্বক্সিলিক অ্যাসিডকে কাজে লাগিয়ে আমরা কোন কোন যৌগগুলো প্রস্তুত করতে পারবো, এই ব্যাপারগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করব। দেখো প্রথমে আমি এখানে লিখছি কার্বক্সিলিক অ্যাসিড, এই যৌগটাকে কত বিভিন্ন রকম ভাবে আমরা লিখতে পারি। কার্বক্সিলিক অ্যাসিড সংক্ষেপে এটাকে আর বন্ড COOH এটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তবে আর এর জায়গায় যখন তুমি একটা মিথাইল মূলক দিবা, আর এর জায়গায় হাইড্রোজেনও দেওয়া যায়, তবে তুমি যদি একটা মিথাইল মূলক দাও তাহলে আমরা অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড পাই। কার্বক্সিলিক অ্যাসিডে সবচেয়ে বেশি যে এক্সাম্পলটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, যার 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা আবার ভিনেগার বলি। আবার এটাকে তুমি চাইলে অ্যাসিটিক অ্যাসিডকে সংক্ষেপে এভাবে লিখতে পারবে, এখানে দুইটা কার্বন আছে C2, চারটা হাইড্রোজেন আছে S4, অক্সিজেন আছে দুইটা O2, এজন্য এটা কার্বক্সিলিক অ্যাসিড। এটার আবার কার্বক্সিল মূলকটার গাঠনিক সংকেত লিখলে এভাবে লেখা যায়। আবার এখানে দেখো মোট কার্বন আছে দুইটা, সেজন্য আমি এখানে একটা কার্বন দিলাম, এখানে একটা কার্বন দিলাম, এই কার্বনের সাথে দুইটা অক্সিজেন আছে ডাবল বন্ড ও। এই OH অংশটাকে আলাদাভাবে লিখি, শুধু এভাবেও কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডকে লেখা যায়। আমি দেখবা শুরু থেকে শেষ পর্যন্ত জৈব যৌগের রোড ম্যাপের যতগুলো যৌগ আমি পড়াইছি, যতগুলো যৌগের বিভিন্ন বিক্রিয়াগুলো আমি শিখাইছি, প্রত্যেকটার ক্ষেত্রে ওই যৌগটিকে কত বিভিন্ন রকম ভাবে লেখা যায় সেটাও কিন্তু আমি শিখাই দিচ্ছি। আমি জানি এগুলো তোমাদের কাজে আসবে। আমার প্রত্যেকটা ক্লাসের পিন পয়েন্ট, প্রত্যেকটা জিনিস যখন তুমি খেয়াল করবা, তখন দেখবা আমার প্রত্যেকটা ইনফরমেশন তোমার কত বেশি কাজ দিচ্ছে। ঠিক আছে, তো এটা মনে রাখার জন্য আমার একটা নিনজা টেকনিক আছে। নিনজা টেকনিকটা একটু দেখি। নিনজা টেকনিকে বলতেছে স্টার এলো জিবি অফার নিয়ে। আমাদের স্টার আসছে কি নিয়ে? জিবি অফার নিয়ে। এক এক সময় এক এক কিছু নিয়ে। রবি এলো এবার এই অফার নিয়ে, এই এলো সে অফার নিয়ে, এরকম করে আমরা মাঝে মধ্যে অফার দিই না? তো এরকম স্টার এলো জিবি অফার নিয়ে। মিস্টার, দেখবা মেয়েরা যখন কোনো ছেলেকে হঠাৎ করে ডাক দেয়, বলে এই যে মিস্টার শুনুন, এই যে মিস্টার এদিকে আসুন, তো বলছে মিস্টার এসি এনে দাও, এসি এনে দাও। তাহলে কথা হইলো কি, স্টার এলো জিবি অফার নিয়ে, মিস্টার এসি এনে দাও। এই কথাটা আমরা মনে রাখবো, কারণ এই কথার মধ্যে জৈব অ্যাসিডের সকল বিক্রিয়া আমি অ্যাড করে দিয়েছি আলহামদুলিল্লাহ। চলো আমি বিক্রিয়াগুলো একে একে দেখাই। প্রথমে আমরা জৈব অ্যাসিড প্রস্তুতি দেখবো। 1 নাম্বার প্রস্তুতির জন্য স্টার মানে হচ্ছে আসলে স্টার, অর্থাৎ স্টার থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। আমি লিখলাম আর বন্ড COOR। খেয়াল করো এটাও আর যখন থাকবে, এটার মানে হচ্ছে এই জায়গায় যদি তুমি মিথাইল মূলক লিখো, এই জায়গায় মিথাইল মূলক লিখবা, এই জায়গায় যদি ইথাইল মূলক লিখো, এই জায়গায় ইথাইল মূলক লিখবা। কিন্তু তুমি চাইলে এখানে আর প্রাইম দিতে পারো। আর প্রাইম মানে বুঝায় দুই রকম লেখা যায়, মানে একটা মিথাইল হলে আরেকটা ইথাইল হবে, একটা ইথাইল হলে আরেকটা প্রোপাইল হবে, দুই রকম। সেজন্য আমরা দুইটি আরকে মাঝে মধ্যে এইভাবে করে দিই। এটাকে কিসের সাথে বিক্রিয়া করবো? এটার নাম স্টার। এটাকে আমরা যদি পানির সাথে বিক্রিয়া করাই, H বন্ড OH পানির সাথে, এবং এই বিক্রিয়ায় আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটি করাবো, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এখানকার আর প্রাইম অংশটা এখানকার OH অংশের সাথে কি করবে? বিক্রিয়া করবে। আর প্রাইম অংশটা যখন OH অংশের সাথে বিক্রিয়া করবে তখন অ্যালকোহল হবে। আর বাকি যে Hটা থাকবে, দেখো এখানে বাকি থাকে আরেকটি H, তো বাকি যে Hটা থাকে, Hটা কিন্তু এই জায়গায় এসে বসে যেতে পারে, তখনই কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। চলো আমরা বিক্রিয়াটা একটু লিখে শিখি, লিখে শিখলে আমাদের আরেকটু ভালো লাগবে। আর প্রাইম যখন OH এর সাথে বিক্রিয়া করবে, আর প্রাইম
OH, অ্যালকোহল তৈরি হবে। আর এখানকার Hটা যখন এখানে আসবে আর বন্ড COOH, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটা কিন্তু আমি কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ প্রস্তুতি দেখাইছি। তুমি যদি এখান থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে চাও তাহলে এই আর এর জায়গায় একটা মিথাইল মূলক দিবা, তখন এখানেও কিন্তু একটা মিথাইল মূলক হবে, ফলে এটার নাম হয়ে যাবে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। কিন্তু তুমি যদি এখানে আর যেটা আছে আর এর জায়গায় শুধু একটা হাইড্রোজেন পরমাণু বসাও তাহলে এখানেও কিন্তু একটা হাইড্রোজেন পরমাণু হবে, তখন আমরা পাবো মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের স্টার থেকে কিভাবে কি করা যায়, জৈব অ্যাসিড প্রস্তুত করা যায় সেই বিক্রিয়া এবং তার কিছু ব্যাখ্যা। এবার আসো আমরা এর পরের অংশটাতে দেখি। এরপরে যে অংশটা আছে 2 নাম্বার, আমার টেকনিক অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি অ্যালো দিয়ে দুইটি যৌগ হয়, অ্যালো দিয়ে অ্যালকোহল হয়, অ্যালো দিয়ে অ্যালডিহাইডও হয়। তাহলে অ্যালকোহল ও অ্যালডিহাইড দুটোটা থেকে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যায়। কিভাবে, চলো আমি দুটোটাই দেখাচ্ছি। মনে করো আমি একটা যৌগ নিলাম CH3 বন্ড CH2 বন্ড OH, CH3 বন্ড CH2 বন্ড OH। এখানে যে যৌগটি আছে এটার নাম হচ্ছে ইথানল। ইথানলকে আমি যখন অক্সিডাইজড করি, জারিত করি, ইথানলকে আমি অক্সিডাইজড করলাম, জারিত করলাম কিসের উপস্থিতিতে? পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিড। পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহলকে আমরা যখন জারিত করি তখন কি হয়? এখান থেকে জায়মান অক্সিজেন আসে। এই জায়মান অক্সিজেন বিক্রিয়াটা কিভাবে হয়, চলো বিক্রিয়ার মেকানিজমটা দেখাই, তাহলে তোমাদের একটু নাইস লাগবে। এখানকার H2O এখনো পানি যদি আমরা অপসারিত করি, অর্থাৎ পানির অণুটা যদি চলে যায়, তাহলে এখানে যে অক্সিজেন আছে এই অক্সিজেনটা এখানে এসে যুক্ত হবে। তাহলে ঘটনা কি ঘটবে, চলো লিখে দেখাচ্ছি। লিখে দেখালে তোমাদের কাছে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এখানে এখনো পানি, এটা মনে করে আলাদা হয়ে গেল, প্লাস এখানকার অক্সিজেনটা যদি এখানে এসে প্রবেশ করে CH3CHO, অর্থাৎ আমরা যে যৌগটি পাচ্ছি এটার নাম হচ্ছে অ্যালডিহাইড। অর্থাৎ আমরা দেখলাম যে অ্যালকোহল এটাকে যখন জারণ করা হয়, অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইডে পরিণত হয়। যে অ্যালডিহাইড পাওয়া যায় সে অ্যালডিহাইডকে যদি আমরা জারিত করি CH3CHO, এটাকে যদি আমরা আবার জারিত করি, কোন প্রসেসে আমরা জারিত করব? আমরা আবার আগের প্রসেসে জারিত করব, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিড এটির উপস্থিতিতে যদি জারিত করি, জারণ প্রক্রিয়াটা খুবই সিম্পল, যে এখানকার একটা অক্সিজেন জাস্ট এখানে এসে যুক্ত হবে। অক্সিজেনটা যদি এখানে এসে যুক্ত হয় তখন আমরা যে যৌগটা পাবো সেটা হচ্ছে CH3 বন্ড। এখানে তো অলরেডি একটা অক্সিজেন আছে, আরেকটা অক্সিজেন আসতেছে, তাহলে COOH। তাহলে কি হলো? তাহলে অ্যালকোহল থেকে আমরা প্রস্তুত করছি অ্যালডিহাইড এবং সে অ্যালডিহাইড থেকে প্রস্তুত করছি কার্বক্সিলিক অ্যাসিড। ফলে এই টোটাল ঘটনাটাকে আমি নিজের মতো করে স্টুডেন্টরা যাতে মনে রাখতে পারে সেজন্য একটা নাম দিছি, নাম হচ্ছে ট্রিপল এ নিয়ম। এই নিয়মটার নাম কি? ট্রিপল এ। আবার সবাই এরকম বলিও না, এ মানে আজাদ, এ মানে আজাদ, এ মানে আজাদ, আজাদ আজাদ আজাদ, এরকম না। আসলে তিনটা এ দিয়ে কি বুঝাই? প্রথম এ দিয়ে হচ্ছে অ্যালকোহল, এরপর এ দিয়ে হচ্ছে অ্যালডিহাইড, এরপর এ দিয়ে হচ্ছে অ্যাসিড। ওয়াও, দেখছো অর্গানিক কেমিস্ট্রির সৌন্দর্য। অর্থাৎ অ্যালকোহলকে অক্সিডাইজড করলে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডকে অক্সিডাইজড করলে অ্যাসিড হয়। তবে মাঝে মধ্যে আমরা অ্যালকোহলকে সরাসরি জারণের মাধ্যমে ব্যাকটেরিয়ার উপস্থিতিতে, তখন অ্যালকোহল সরাসরি জারিত হয়ে কিন্তু অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে পারে। তাহলে এখানে আমরা দেখলাম যে কিভাবে অ্যালকোহল থেকে প্রস্তুত করা যায় কার্বক্সিলিক অ্যাসিড, এবং একই সাথে আমরা দেখলাম কিভাবে অ্যালডিহাইড থেকেও কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যায়। তাহলে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির দুটি পদ্ধতি শেষ। তুমি তিনটাও বলতে পারো, অ্যালকোহল একটা, অ্যালডিহাইড একটা, এভাবে কাউন্ট করলে তিনটা, আমি জাস্ট দুটোটাকে একটা ধরলাম। তাহলে দুটি পদ্ধতি শেষ। এখন আমরা দেখব গ্রিগনার্ড বিকারক, যেটা আছে গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যায়। গ্রিগনার্ড বিকারক এটা কি, প্রথমে সেটা একটু বলে ফেলি। অ্যালকাইল হ্যালাইড এটার সাথে যখন ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া হয়, 3 নম্বর রিঅ্যাকশনটা, অ্যালকাইল হ্যালাইড এটার সাথে যখন
ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া হয় তখন এই ম্যাগনেসিয়াম এটা যোজনী দুই দুই হওয়ার কারণে এটা অ্যালকাইল মূলক আর হ্যালোজেনের ঠিক মাঝখানে চলে আসে। অ্যালকাইল হ্যালাইড এর ঠিক মাঝখানে যখন ম্যাগনেসিয়াম ধাতুটি চলে আসে তখন যে যৌগটা পাই এটার নাম হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এবং এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা বলছি গ্রিগনার বিকারক। আর যে বিক্রিয়ার মাধ্যমে এটা প্রস্তুত হয় তার নাম হচ্ছে গ্রিগনার বিক্রিয়া। আর এই বিকারকটার সাহায্যে আমরা এখন কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করব। প্রস্তুতির জন্য প্রথমে আমি লিখলাম অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যৌগটা আমি লিখলাম। লিখার পর এটাকে আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করাবো, সি ডাবল বন্ড ও ডাবল বন্ড ও কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা বিক্রিয়া করাবো। যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করাই, প্রথম স্টেপের বিক্রিয়াটা খুব ইজি। তোমরা প্রায় সময় আমার মুখ থেকে শোনো আমার টুকরা মতবাদের কথা। টুকরা মতবাদ অনুযায়ী একটা বন্ধন আছে, সেই বন্ধনটা যখন ভেঙে যাবে দুই টুকরা হয়ে যাবে। আর সচরাচর সমযোজী বন্ধনগুলো ভাঙে পাই বন্ধন অথবা সিগমা বন্ধন। এখানে পাই বন্ধনটা ভাঙবে। মনে করো কার্বন ডাইঅক্সাইডে সি ডাবল বন্ড ও, আমি এখানে লিখতে পারি সি ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখানকার মনে করো একটা বন্ধন ভাঙলো, এই একটা বন্ধন ভেঙে গেল। তো একটা বন্ধন ভাঙলে দুই টুকরা হলে এই অ্যালকাইল মূলক এটা এটা কার্বন যুক্ত অংশ, এটা কার্বন যুক্ত অংশের সাথে যুক্ত হবে। ম্যাগনেসিয়াম হ্যালাইড এটা কার্বন ছাড়া অংশ, এটা কার্বন ছাড়া অংশের সাথে যুক্ত হবে। এটা তোমরা মনে রাখবা, আল্লাহর দুনিয়ায় যে যেরকম তার সাথে সেরকম। আমরা বলি না ছেলেটা খুবই কিপটা, সেজন্য তার বউ হয়েছে কিপটা। ছেলেটা খুবই ধার্মিক, মাশাআল্লাহ বউ পাইছে ধার্মিক। ছেলে নামাজ দেওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, বউ পাইছে একটা তার মতো, সেটারও নামাজ দেওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। আমরা প্রায় সময় এরকম কথাগুলো বলি। এটার মানে হচ্ছে যে যেরকম তার সাথে সেরকম। তো সেরকম একটা অংশ এখানে দেখতে পাচ্ছ, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটার সাথে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় তখন আমরা এরকম একটা যৌগ দেখতে পাচ্ছি, যেটাকে পরবর্তীতে আমরা পানির উপস্থিতিতে যদি আদ্র বিশ্লেষণ ঘটায়, অর্থাৎ এটাকে যদি পানি সহ বিক্রিয়া করানো হয় আদ্র বিশ্লেষণ H বন্ড OH, তখন কি কি ঘটনা ঘটবে দেখো। প্রথমে এই অংশটা ভেঙে যাবে, এই অংশটা ভেঙে যাবে, এই অংশটা ভেঙে গিয়ে এখানে যে ম্যাগনেসিয়াম হ্যালাইড আছে তার সাথে OH অংশটা যুক্ত হবে। ফলে এখানে আমরা পাবো ম্যাগনেসিয়াম হাইড্রক্সিল হ্যালাইড প্লাস এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা যদি এখানে এসে যুক্ত হয় আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড OH। দ্যাট মিনস আমরা বলতে পারবো যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এটা যখন কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া প্রথমে একটি মধ্যবর্তী যৌগ তৈরি করে, যে মধ্যবর্তী যৌগ উৎপন্ন করে সেটি পরবর্তীতে পানির উপস্থিতিতে আদ্র বিশ্লেষিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করে। অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকেও কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যায়। তাহলে আমরা শিখে ফেললাম কোন কোন পদ্ধতিতে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যায়। এখন আমরা দেখব কার্বক্সিলিক অ্যাসিড থেকে কোন কোন যৌগগুলো প্রস্তুত করা যায় বা কিভাবে এই যৌগগুলো প্রস্তুত করা যায়। এই যে যে যৌগগুলো প্রস্তুত করা যায় সেগুলো মনে রাখার টেকনিক হচ্ছে মিস্টার এসিএনএ দাও। এর মধ্যে মি দিয়ে হচ্ছে মিথেন, স্টার দিয়ে হচ্ছে স্টার, এসি দিয়ে হচ্ছে এসিটাইল ক্লোরাইড, এসিটাইল ক্লোরাইড বা ইথানল ক্লোরাইড। এনএ দাওয়ের এন মানে হচ্ছে অ্যানহাইড্রাইড। এই সবগুলো যৌগ কিন্তু আমরা প্রস্তুত করতে পারবো। কোথা থেকে প্রস্তুত করবো এগুলো আমরা প্রস্তুত করব কার্বক্সিলিক অ্যাসিড থেকে। কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিভাবে মিথেন প্রস্তুত করা যায় আমরা সেটা একটু দেখি। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের যে বিভিন্ন কেমিক্যাল প্রপার্টিজ আছে সেগুলোকে কাজে লাগিয়ে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কি কি প্রস্তুত করা যায় সেটা দেখতেছি। এক নাম্বার, আমরা এখন কার্বক্সিলিক অ্যাসিড থেকে মিথেন প্রস্তুত করব। সরাসরি তুমি মিথেন না বলে এটাকে তুমি চাইলে অ্যালকেন বলতে পারো। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় সে পদ্ধতিটা আমরা জানবো। তো এটার জন্য আমি একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম CH3COOH, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। এটাকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, আমরা সবাই জানি যখন অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন লবণ ও পানি উৎপন্ন হয়। অর্থাৎ এখানকার একটা হাইড্রোজেন এখানকার একটা OH মিলে এখন H2 পানি হবে, এবং এখানে যে সোডিয়াম পরমাণুটা আছে এই সোডিয়াম পরমাণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে লবণ তৈরি করবে।
অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আমরা পেয়ে যাব। তাহলে যেটা হলো সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম লবণ ও পানি উৎপন্ন করে। এটি কার্বক্সিলিক অ্যাসিডের যে সোডিয়াম লবণটা উৎপন্ন হয় সে লবণটাকে পরবর্তীতে আমরা সোডা লাইমের সাথে বিক্রিয়া করাবো, CH3COONA প্লাস সোডা লাইম মানে হচ্ছে সোডিয়াম অক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। যখন আমরা একসাথে তাপ দিব তখন তাপ দিলে যেটা হয় এখানকার NaO অংশটা এখানকার COONA এই অংশের সাথে বিক্রিয়া করে, আর বিক্রিয়া করে যেটা হয় বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করে, সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেটটা আলাদা হয়ে গেল, প্লাস এখানকার হাইড্রোজেন পরমাণুটা এটার সাথে এসে যুক্ত হলে উৎপন্ন করে CH4 বা মিথেন। তাহলে ঘটনাটা কি করছে একটু খেয়াল করো তো। ঘটনাটা করছে কার্বক্সিলিক অ্যাসিড, এটার সাথে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ নিলাম, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইমকে মিশ্রিত করে উত্তপ্ত করলে অ্যালকেন প্রস্তুত হয়। আবার মজার ব্যাপার হচ্ছে এখানকার COO অংশটা কার্বন ডাইঅক্সাইড রূপে অপসারিত হয়ে সোডিয়াম কার্বনেটে পরিণত হয় বিদায় এই বিক্রিয়াটার আরেকটি নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। অর্থাৎ আমরা একদম আমাদের লেকচারের শুরুর দিকে পড়ছিলাম ডিকার্বক্সিলেশন পদ্ধতিতে অ্যালকেন প্রস্তুত করা যায়, এবং আমরা আমাদের লেকচারের শেষের দিকে এসে যখন কার্বক্সিলিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম পড়তেছি সেখানেও দেখতেছি কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়, আর এই পদ্ধতিটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। চলো আমরা 2 নম্বর আরেকটা বিক্রিয়া দেখব, কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিভাবে অ্যাস্টার প্রস্তুত করা যায়। তো এটা তুমি অ্যাসিটিক অ্যাসিড দিয়ে एग्जांपल দিতে পারো, আর নয়তো যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলেই হচ্ছে। আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড OH, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, তো এখানে যে কার্বক্সিলিক অ্যাসিড আছে এটাকে যদি আমি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করাই, আর প্রায় OH অ্যালকোহল এটার সাথে যদি আমরা বিক্রিয়া করাই তখন ঘটনাটা কি ঘটবে দেখো। ঘটনা ঘটবে অ্যাসিডের একটা হাইড্রোজেন পরমাণু, মনে করো অ্যাসিডের এই হাইড্রোজেন পরমাণুটা অ্যালকোহলের এই হাইড্রোজেন পরমাণুটা অ্যালকোহলের OH এর সাথে বিক্রিয়া করবে। তাহলে H আর OH মিলে অবভিয়াসলি এখন পানি গঠন করবে। বাকি আছে কি? বাকি আছে এখানকার একটা R প্রাইম। এই R প্রাইম অংশটা যদি এখানে আসে তাহলে আমরা স্টার পেয়ে যাব। চলো বিক্রিয়াগুলো লিখে লিখে বুঝলে আরেকটু ভালো লাগবে। এখানকার H আর OH মিলে এখন H2O পানি তৈরি করছে, প্লাস এই R প্রাইম এটা যদি এখানে আসে R বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও আর প্রাইম, আর এখানে যে যৌগটা আছে এটার নাম হচ্ছে অ্যাস্টার। অর্থাৎ আমরা বলতে পারবো কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় এক অণু পানি অপসারণের মাধ্যমে স্টার পাওয়া যায়। কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় এক অণু পানি অপসারণের মাধ্যমে স্টার পাওয়া যায়। তাহলে আমরা স্টার প্রস্তুত করে ফেললাম। এরপর আসা অ্যাসি মানে এসিটাইল ক্লোরাইড। অ্যাসি মানে এসিটাইল ক্লোরাইড। কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড থেকে এসিটাইল ক্লোরাইড প্রস্তুত করা যায় সেটা নিয়ে আমরা এখন একটু দেখব। মনে করো আমি এখানে একটা 3 নাম্বার রিঅ্যাকশনটা আমরা লিখতেছি। কার্বক্সিলিক অ্যাসিড লিখলাম আর বন্ড সি ডাবল বন্ড ও H কার্বক্সিলিক অ্যাসিড। এটা বলে দিই এটা ফসফরাস ট্রাইক্লোরাইড অথবা ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়ার মাধ্যমে এসিটাইল ক্লোরাইড প্রস্তুত করা যায়। মনে করো আমরা ফসফরাস ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়া করালাম, তাহলে এখানে যখন ফসফরাস ট্রাইক্লোরাইড নিবা তখন এখানে কার্বক্সিলিক অ্যাসিডও নিবে, কিন্তু কি 3 অণু। তখন ঘটনাটা কি করবে জানো, এখানকার 3টা ক্লোরিন এখানকার 3টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। আর যখন 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে তখন বাকি আছে কি দেখি বলতো। বাকি আছে কি? বাকি আছে এখানে আমাদের আর যেটা এসিটাইল ক্লোরাইড, আসলে এরকম হবে না, এই বিক্রিয়াটা হবে এখানকার 3টা হাইড্রোজেন এই অংশটা যদি এটার সাথে যুক্ত হয়ে যায় আর বন্ড COCl এই অংশটা তৈরি হবে। তাইলে আর বন্ড CO আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। এই আর CO এটা এখানকার Cl এর সাথে বিক্রিয়া করবে। তাহলে Cl যেহেতু 3টি আছে এটাও 3 অণু, তাহলে এখানে আমি একটা 3 দিলাম। খেয়াল করো তাহলে বাকি আছে কি ভাই? বাকি আছে মজা।
বাকি আছে কি মজা, এই মজাটা আমি প্রথমবার একটু বলতে ভুলে গেছি, সেজন্য মজাটা কজ হয়ে গেছে। দেখো এখানে H আছে 3টি H3, ফসফরাস আছে 1টি P, O আছে 3টি O3। ঠিক আছে, এই বিক্রিয়াটা আমরা লিখতে পারি। তোমাদের যাদের, আমি যেহেতু প্রথমবার অন্য কিছু লিখে ফেলছিলাম সেজন্য যাদের একটু বিজি বিজি লাগছে তাদের জন্য আমি আরেকবার এগেইন খেয়াল করো। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল ক্লোরাইড প্রস্তুত করা। সেজন্য আমি কার্বক্সিলিক অ্যাসিড নিব, আর বন্ড COOH। ওকে, এটাকে তুমি চাইলে আসলে এভাবেও লিখতে পারো, কার্বক্সিলিক অ্যাসিডকে আর বন্ড C ডাবল বন্ড O বন্ড OH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে যদি আমি ফসফরাস ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়া করি, ট্রাইক্লোরাইড কার্বক্সিলিক অ্যাসিডের 3 অণু এটার সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করলে কি হবে দেখো, খুবই সিম্পল একটা রিঅ্যাকশন। এখানে হাইড্রোজেন আছে 3টা, এই যে হাইড্রোজেন আছে 3টা H3, ফসফরাস আছে 1টা P, অক্সিজেন আছে 3টা O3। এই যৌগটা আমরা পেয়ে গেছি প্লাস। এখন বাকি আছে কি, মনে করো এই হাইড্রোজেনের অংশটা আর অক্সিজেনের অংশটা চলে গেছে, এই অংশটা চলে গেছে, কোথায় চলে গেছে? এই যে এই যৌগটা গঠনের ক্ষেত্রে। তাহলে এখানে বাকি আছে শুধু 3টে ক্লোরিন, ওই ক্লোরিন গুলো এখানে চলে আসবে। আর যদি এখানে 3 অণুর ক্ষেত্রে আসে আর C ডাবল বন্ড ও Cl, এটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। আর অ্যাসিটাইল ক্লোরাইড যে শুধুমাত্র ফসফরাস ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত হবে সেরকম কিন্তু না, আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়ার মাধ্যমেও কিন্তু কি করতে পারবো, অ্যাসিটাইল ক্লোরাইড প্রস্তুত করতে পারবো। আমি আরেকটা বিক্রিয়া লিখতেছি, আরেকটা বিক্রিয়া আমি লিখলাম CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড OH, এটার সাথে আমি ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া করালাম, ফসফরাস পেন্টাক্লোরাইড। এখানে যে 5টি ক্লোরিন আছে, 5টি ক্লোরিন, এই একটা ক্লোরিন, দুইটা ক্লোরিন, ঠিক আছে, 5টি ক্লোরিনের মধ্যে প্রথম যে ক্লোরিনটা আছে এই অংশটার পরিবর্তে এখানে একটা ক্লোরিন চলে আসছে। ভালো করে খেয়াল করো, তাহলে যেটা হবে এখানে যদি একটা ক্লোরিন চলে আসে তাহলে আমি পাবো CH3CO, এটার পরিবর্তে একটা ক্লোরিন আসছে বলতেছে Cl। আচ্ছা, অ্যাসিটাইল ক্লোরাইড পেয়ে গেছি। এখন এখানে আরেকটি ক্লোরিন আছে না, এই ক্লোরিনটা কি করছে, এখানকার একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করছে। তাহলে এখন দুইটা ক্লোরিন খরচ হয়ে গেছে, এখানে ক্লোরিন 5টার ভিতরে 2টা খরচ হয়ে গেছে, আর বাকি আছে কয়টি? 3টি। তাহলে ফসফরাস আছে, এখানকার একটা অক্সিজেন বাকি আছে, আর ক্লোরিন বাকি আছে 3টি POCl3। এভাবেও তোমরা চাইলে দেখবা অ্যাসিটিক অ্যাসিডের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়ায় অ্যাসিটাইল ক্লোরাইড কি করতে পারবো, প্রস্তুত করতে পারবো, প্রস্তুত করা যায়। আমরা লাস্ট আরেকটি প্রস্তুতি দেখব, সেটা হচ্ছে অ্যানহাইড্রাইড প্রস্তুতি। এটা মূলত অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড যেটা আছে, অথবা যে কোনো ধরনের কার্বক্সিলিক অ্যাসিড, এর 2টি অণু যখন পরস্পরের সাথে বিক্রিয়া করে ফসফরাস পেন্টক্সাইড নিরোধকের উপস্থিতিতে, তখন এই বিক্রিয়াটা হয়। মনে করো আমার কাছে এটা কার্বক্সিলিক অ্যাসিডের একটি অণু আছে, আর বন্ড C ডাবল বন্ড ও OH, এটা কার্বক্সিলিক অ্যাসিডের একটি অণু, প্লাস এখানে আরেকটি কার্বক্সিলিক অ্যাসিডের অণু আছে, আর বন্ড C ডাবল বন্ড ও বন্ড O বন্ড H, এটাও কার্বক্সিলিক অ্যাসিডের আরেকটি অণু। তাহলে এখানে কার্বক্সিলিক অ্যাসিডের কয়টি অণু আছে? 2টি। আমি ডিফারেন্ট বোঝানোর জন্য এইভাবে দিলাম আর প্রাইস দিয়ে। তো এখন এদেরকে যদি আমরা ফসফরাস পেন্টক্সাইড, এটা হচ্ছে একটা নিরোধক, এই ফসফরাস পেন্টক্সাইডের উপস্থিতিতে যদি আমি এদেরকে তাপ দিই তখন কোন ঘটনাটা ঘটবে? তখন অ্যাকচুয়ালি এখানে এক অণু পানি অপসারণ ঘটবে, অর্থাৎ এখানকার একটা OH এখানকার একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে এটার ভেতরের অংশটা শুধু দেখো, এখানে H2O এক অণু পানি মিলে যায়, তার মানে এক অণু পানির অপসারণ ঘটবে এই বিক্রিয়ায়। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড পেন্টক্সাইড এটা কিন্তু নিরোধক হিসেবে কাজ করছে, এটা কোনো পানিকে অপসারণ করছে। বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে যদি আমরা অ্যাড করে দিই, আর বন্ড C ডাবল বন্ড ও বন্ড, এখানে আছে O C ডাবল বন্ড ও আর প্রাইম, এখানে যে অণুটি আছে এটার নামই হচ্ছে আসলে অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড। তাহলে আমরা দেখলাম যে কার্বক্সিলিক অ্যাসিডের 2টি অণু থেকে এক অণু পানি অপসারণের মাধ্যমে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যানহাইড্রাইড প্রস্তুত করা যায়। তাহলে দেখো শুরু থেকে আমি কতগুলো টপিক তোমাদেরকে পড়ালাম, কত বিভিন্ন পদ্ধতিতে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যায়,
আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে কোন কোন যৌগগুলো প্রস্তুত করা যায় এই সবগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এখন আমি দেখাবো এই ক্ষেত্রে ম্যাজিক হিসেবে কাজ করবে জৈব যৌগের রোডম্যাপ, অর্থাৎ এই রোডম্যাপটা যার কাছে আছে এই মুহূর্তে, যার কাছে আছে, যাদের কাছে আছে, ওরা রোডম্যাপের দিকে শুধু কার্বক্সিলিক অ্যাসিডের দিকে তাকালেই হবে, সব ইনফরমেশন সে একসাথে পেয়ে যাবে। চলো ম্যাজিকটা একটু দেখাচ্ছি। এই পর্যন্ত যা যা করছো সেগুলো মনে করো তুমি বেশ ভালো করে প্র্যাকটিস করছো। বেশ ভালো করে প্র্যাকটিস করার পর প্রথমে আমার ক্লাস করবা, এরপর ম্যাপের সাথে মিলাবা। এই ম্যাপটা কখন পর্যন্ত তোমার কাজে আসবে? তুমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার তোমার কাজে আসবে, তুমি যখন সেকেন্ড ইয়ার তোমার কাজে আসবে, তুমি যখন অ্যাডমিশন পরীক্ষার জন্য ঢাকা, চট্টগ্রাম, বরিশাল দৌড়াচ্ছ তোমার কাজে আসবে, তুমি কোনো ভালো জায়গায় টিকে যাওয়ার পর তুমি হায়ার স্টাডি করতেছো তোমার কাজে আসবে, তুমি টিউশন করতেছো তোমার কাজে আসবে। সুতরাং এটা এমন একটা জিনিস যেটা কোনোদিন ফেলতে পারবা না। অর্থাৎ আমরা অনেক সময় আমাদের বাসায় কিছু জিনিস পুরাতন হলে ফেলে দিই, কিন্তু এটা এমন জিনিস এটা কখনো ফেলা যাবে না। এটা কোনো কারণে নষ্ট হয়ে গেলে আবার নতুন আরেকটা কপি তোমাকে কালেক্ট করতে হবে। এরকম একটা জিনিস হচ্ছে জৈব যৌগের রোডম্যাপ। ঠিক আছে, আচ্ছা চলো আমরা দেখি এখানে কি কি আছে। প্রথমে এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আমি দেখব কোন কোন পদ্ধতিতে ইথানোয়িক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যায়। এখানে আমি একটা তীর চিহ্ন দেখতেছি, এদিকে ঢুকছে বা প্রবেশ করছে, তার মানে ইথানেল থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করা যায়, বা অ্যালডিহাইড থেকে ইথানেল। এটার আরেকটি নাম কি ভাই? এটার আরেকটি নাম হচ্ছে অ্যালডিহাইড। ওকে, আচ্ছা। 2 নাম্বার আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করব, এখানে আরেকটি তীর চিহ্ন আমরা দেখতেছি এটার ভিতরে ঢুকছে। সেটা কি? এটা হচ্ছে এই জায়গা থেকে আসছে, স্টার থেকে আসছে। তারপরে স্টার থেকেও কি করা যায়? কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যায়। আমি বলছিলাম অ্যালকোহলের আগে কিন্তু অ্যালডিহাইডের আগে অ্যালকোহল ছিল, তার মানে অ্যালকোহল থেকেও কি করা যাবে? কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যাবে। এবার চলো কার্বক্সিলিক অ্যাসিড থেকে কোন কোন যৌগগুলো প্রস্তুত করা যায় সেগুলোর দিকে একটু খেয়াল দিই। এখানে আমি দেখতেছি কার্বক্সিলিক অ্যাসিডের এই জায়গায় বিচারণের মাধ্যমে অ্যালডিহাইড পাওয়া যায়। নাইস প্রসেস কি? অ্যালডিহাইড জারিত হলে অ্যাসিড হয়, অ্যাসিড বিজারিত হলে আবার অ্যালডিহাইড হয়। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড কিছুক্ষণ আগে বলছিলাম এটি ফসফরাস ট্রাইক্লোরাইড, এটার সাথে বিক্রিয়া করলো ইথানল ক্লোরাইড বা অ্যাসিড হ্যালাইড তৈরি করে। ফসফরাস পেন্টাক্লোরাইড, এটার সাথে বিক্রিয়া করলো অ্যাসিটাইল ক্লোরাইড বা ইথানল ক্লোরাইড উৎপন্ন করে। কার্বক্সিলিক অ্যাসিড এটা যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম কার্বক্সিলেট লবণ এবং সোডা লাইমের সাথে বিক্রিয়া করে মিথেন উৎপন্ন করে। এটা বলছিলাম অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। এই বিক্রিয়াটা যাদের একটু দেখতে সমস্যা হচ্ছে তাদের জন্য একটু বড় করে দিলাম। দেখো, কার্বক্সিলিক অ্যাসিড এটা প্রথমে ক্ষারের সাথে বিক্রিয়া করে কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম লবণ তৈরি করে, পরবর্তীতে সোডা লাইমের সাথে বিক্রিয়া করে এটি অ্যালকেন প্রস্তুত করে। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। আরো কি কি প্রস্তুত করা যায় সেগুলো দেখো। কার্বক্সিলিক অ্যাসিডের 2 অণু যখন পরস্পরের সাথে অ্যাড হয়ে যায় তখন সেখান থেকে অ্যানহাইড্রাইড পাওয়া যায়, অ্যানহাইড্রাইড প্রস্তুতি। কার্বক্সিলিক অ্যাসিড এটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ তখন এস্টার প্রস্তুত হয়। তাহলে দেখো কোন কোন পদ্ধতিতে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যায়, কার্বক্সিলিক অ্যাসিড থেকে কোন কোন যৌগ প্রস্তুত করা যায়, সবগুলোকে আমরা একসাথে নিয়ে আসছি। এটাই বলতেছি ম্যাজিক, যে তুমি যখন মাথা ঘুরে যাবে তোমার পেজ উল্টাইতে উল্টাইতে পড়া খুঁজতে খুঁজতে, কিন্তু সব পড়া এই ম্যাপের মধ্যে চলে আসছে, পুরা জৈব যৌগ ম্যাপের মধ্যে আছে। গ্রিগনাট বিকারক কি? গ্রিগনাট বিকারক কিভাবে প্রস্তুত করা যায়? গ্রিগনাট বিকারককে কাজে লাগিয়ে কোন কোন যৌগগুলো প্রস্তুত করা যায় এসব ব্যাপারগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে গ্রিগনাট বিকারক প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইড এটার সাথে আমরা যদি ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া করাই, যেহেতু ম্যাগনেসিয়াম ধাতুর যোজনী 2, তখন এই শুষ্ক ইথারের উপস্থিতিতে আমরা শুষ্ক ইথার নিব। শুষ্ক ইথার এটার উপস্থিতিতে যখন অ্যালকাইল হ্যালাইড এটি ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করবে, ম্যাগনেসিয়ামের যোজনী 2 হওয়ার কারণে এটি অ্যালকাইল মূলক ও হ্যালোজেন মূলক দুটোর ঠিক মাঝখানে বসে যাবে। মাঝখানে বসে গিয়ে একটি যৌগ তৈরি করবে, আর যে যৌগটি তৈরি করবে এটার নামই হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যৌগটি আমরা পাই, এই যৌগটির নাম হচ্ছে গ্রিগনাট বিকারক। তাহলে আমরা প্রস্তুত করলাম কি? গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারক এটি প্রস্তুতির যে বিক্রিয়া, এই বিক্রিয়াটার নাম হচ্ছে গ্রিগনাট বিক্রিয়া।
তো এটা লেখার পর অনেকের একটা ভুল ধারণা থাকে, সেটা হচ্ছে অনেকেই মনে করে এটাই হচ্ছে কি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডটা গ্রিকনাট বিকারক। আসলে গ্রিকনাট বিকারক হতে গেলে এখানে অ্যালকাইল মূলক থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। অর্থাৎ তুমি চাইলে এখানে অ্যালকাইল হ্যালাইডের জায়গায় অ্যারাইল হ্যালাইড ইউজ করতে পারো, অর্থাৎ বেনজিন বলয়ের সাথে আমি মনে করলাম একটা হ্যালোজেন পরমাণু আছে, এই যে হ্যালোজেন পরমাণু, এবং সেটাকে ম্যাগনেসিয়াম ধাতু সহ আমরা শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করালাম, শুষ্ক ইথার সহ আমরা বিক্রিয়া করালাম। যদি বিক্রিয়া করাই তখন দেখা যায় এই ম্যাগনেসিয়াম এটি হ্যালোজেন আর ফিনাইল মূলক বা অ্যারাইল মূলক এটার মাঝখানে গিয়ে প্রবেশ করে, বলে আমরা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নামের একটি যৌগ পাই। এই অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যেটা আছে এটাও কিন্তু কি গ্রিকনাট বিকারক। তবে গ্রিকনাট বিকারকের যতগুলো বিক্রিয়া আছে তার মধ্যে আমরা সচরাচর এটা বেশি ব্যবহার করি বিদায় অনেকেই মনে করে এটাই হচ্ছে গ্রিকনাট বিকারক। গ্রিকনাট বিকারকটা প্রস্তুত করার পর দেখা যায় শিল্পক্ষেত্রে একটা বিপ্লব ঘটে, অর্থাৎ বিভিন্ন ধরনের যৌগগুলোকে খুব সহজে বাণিজ্যিকভাবে গ্রিকনাট বিকারক থেকে প্রস্তুত করা যায়। অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যত ধরনের যৌগ প্রয়োজন সবগুলো যৌগকে গ্রিকনাট বিকারক থেকে প্রস্তুত করা যায় বিধায় মূলত আমরা পরবর্তীতে এটার উপকারিতা কি করছি আমরা রিয়েলাইজ করছি, সেটা চিন্তা করে বিজ্ঞানী ভিক্টর গ্রিকনাটকে এই যৌগটা আবিষ্কার করার জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়। এখন আমরা দেখব গ্রিকনাট বিকারক এটা থেকে কোন কোন যৌগগুলো প্রস্তুত করা যায় এবং কিভাবে প্রস্তুত করা যায়। প্রথমে আমি দেখাবো প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল কিভাবে গ্রিকনাট বিকারক থেকে প্রস্তুত করা যায়, এবং সেটার জন্য আমি কিছু কমন সিস্টেম দিয়ে দিচ্ছি, সেগুলো দেখো। আমি মনে করো এখানে তিনটা যৌগ প্রস্তুত করব, সেজন্য 3 অণু গ্রিকনাট বিকারক লিখলাম। এখানে লিখলাম অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড 1 অণু, আবার লিখলাম অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড 2 অণু, আবার লিখলাম অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। খেয়াল করো আমি কিন্তু তোমাদেরকে বিক্রিয়া শেখাচ্ছি কত ইজিলি লেখা যায়। এগুলো কার সাথে বিক্রিয়া করবে, মনে করো কার সাথে বিক্রিয়া করবে আমরা কেউ জানি না, তবে এটা জানি গ্রিকনাট বিকারক যতগুলো যৌগের সাথে বিক্রিয়া করে সবগুলোতে কার্বনিল মূলক থাকে। তাহলে কার্বনিল মূলক কিসের কিসের মধ্যে থাকে, আমরা জানি কার্বনিল মূলক অ্যালডিহাইডের মধ্যে থাকে, কিটোনের মধ্যে থাকে, অ্যাসিড হ্যালাইডের মধ্যে থাকে, কার্বন ডাই অক্সাইডের মধ্যেও কিন্তু থাকে। দেখা যাক, 2 জায়গায় আমি 2টা হাইড্রোজেন দিলাম, এটা একটা যৌগ। এক জায়গায় মিথাইল মূলক দিলাম, আরেক জায়গায় হাইড্রোজেন দিলাম, এটা আরেকটি যৌগ। এবং 2 জায়গায় মিথাইল মূলক দিলাম, এটা আরেকটি যৌগ। তোমরা যারা অলরেডি এক্সপার্ট হয়ে গেছে তোমরা জানো এটার নাম হচ্ছে অ্যালডিহাইড বা মিথানল, এটার নাম অ্যালডিহাইড বা মিথানল, আর এটার নাম হচ্ছে কিটোন। এরা যখন বিক্রিয়া করবে বিক্রিয়ার স্টেপগুলো কেমন হবে, সবগুলো বিক্রিয়া কিন্তু সেম, সেজন্য আমি কিন্তু একসাথে 3টা বিক্রিয়াকে রান করতেছি একসাথে। দেখো এখানে আমি মিথানল যেটা H বন্ড C ডাবল বন্ড O বন্ড H, এখানে মিথানল যেটা আছে এটার একটা বন্ধন ভেঙে 2 টুকরা হবে। যখন 2 টুকরা হবে এই অ্যালকাইল মূলক এটা একটা কার্বনের সাথে যুক্ত হবে, ম্যাগনেসিয়াম হ্যালাইড এটা আরেকটি কার্বনের সাথে আরেকটা অংশের সাথে যুক্ত হবে। অর্থাৎ এটাকে আমি বলছি এই কার্বন যুক্ত অংশটা কার্বনের সাথে, কার্বন ছাড়া অংশটা কার্বন ছাড়া অংশের সাথে যুক্ত হবে। এটার ক্ষেত্রে যদি আমি সেম টপিকটা লিখি CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড H, এখানে আমরা বলবো এখানকার একটা পাই বন্ধন ভেঙে 2 টুকরা হবে, কার্বন যুক্ত অংশটা কার্বনের সাথে এবং কার্বন ছাড়া অংশটা কার্বন ছাড়া অংশের সাথে গিয়ে যুক্ত হবে। এগুলোকে আমরা বিক্রিয়ার মধ্যবর্তী যৌগ বলতে পারি। এরপর এটার ক্ষেত্রে যদি আমি দেখাই CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড CH3, কিটোন বা প্রোপানন একটি পাই বন্ধন ভাঙবে 2 টুকরা হবে, অ্যালকাইল মূলক বা কার্বন যুক্ত অংশটা কার্বন যুক্ত অংশের সাথে, ম্যাগনেসিয়াম হ্যালাইড বা কার্বন ছাড়া অংশটা কার্বন ছাড়া অংশের সাথে যুক্ত হবে। তাহলে যুক্ত হওয়ার পর এখানে আমরা কিছু মধ্যবর্তী যৌগ পাচ্ছি, যে মধ্যবর্তী যৌগগুলো পাচ্ছি সেগুলোর ক্ষেত্রে আমরা যদি পানির সাথে বিক্রিয়া করাই, মনে করো এটাকে H2O পানি, H বন্ড OH পানির সাথে বিক্রিয়া করাবো, এটাকেও আমি H বন্ড OH পানির সাথে বিক্রিয়া করাবো, এটাকেও আমি সেম ভাবে H বন্ড OH পানির সাথে বিক্রিয়া করাবো। যদি পানির সাথে বিক্রিয়া করাই তখন ঠিকই ঘটনা ঘটে। চলো ঘটনাগুলো একটু তোমাদের সামনে এক্সপ্লেন করি। খুবই সিম্পল, সবগুলোতে সেম ঘটনা ঘটবে রে ভাই। এখানকার ম্যাগনেসিয়াম হ্যালাইড
এখানকার OH এর সাথে যুক্ত হবে, ম্যাগনেসিয়াম হ্যালাইড OH এর সাথে যুক্ত হবে, ম্যাগনেসিয়াম হ্যালাইড OH এর সাথে যুক্ত হবে। যদি OH এর সাথে যুক্ত হয়ে চলে যায়, মনে করো এটা চলে গেছে, ম্যাগনেসিয়াম হ্যালাইড আর OH যদি বিক্রিয়া করে চলে যায়, তাহলে কি হবে? তাহলে এরকম একটা যৌগ আমরা পাবো, ম্যাগনেসিয়াম হাইড্রক্সিল হ্যালাইড। এখানেও পাবো, এটার ক্ষেত্রেও পাবো ম্যাগনেসিয়াম হাইড্রক্সিল হ্যালাইড। এটার ক্ষেত্রেও পাবো ম্যাগনেসিয়াম হাইড্রক্সিল হ্যালাইড। এই যৌগগুলো কিন্তু আমরা পাবো। পরবর্তীতে যে হাইড্রোজেন পরমাণুটি আছে সেটা যদি এগুলোর সাথে এসে যুক্ত হয়, তখন কি তৈরি করে দেখি, H বন্ড C বন্ড H বন্ড, এখানে O এর সাথে যদি একটা H আসে, OH বা অ্যালকোহল, এবং এই অ্যালকোহলটার নাম কিন্তু প্রাইমারি অ্যালকোহল। কেন? এখানে একটি মাত্র অ্যালকাইল মূলক আছে। আবার এই H টা যদি এখানে এসে যুক্ত হয়, তাহলে আমরা দেখব CH3 বন্ড C OH বন্ড H আর এটার নাম হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। আর আমরা যদি এটার ক্ষেত্রে লিখি, তাহলে কি হচ্ছে দেখো, এই হাইড্রোজেনটা এখানে আসবে, সবগুলোর ক্ষেত্রে সেম, CH3 বন্ড C, এখানেও CH3 বন্ড আর এখানে OH, এটার নাম হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। এখানে তোমরা অবশ্য এই জিনিসগুলো একটু উপরে, আমি যেটা আগে লিখছি একটু উপরে চলে গেছে, একটু নিচে করে দাও, তাহলে চোখের শান্তি আর কি, এটা একটু নিচে করে দাও, তাহলে চোখের শান্তিটা পাবা। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে একটি অ্যালকাইল মূলক ছিল, সেজন্য এটার নাম দিলাম আমি প্রাইমারি অ্যালকোহল। এটার নাম দিলাম আমি প্রাইমারি অ্যালকোহল। এটা দুইটি OH বা দুইটি অ্যালকাইল মূলক আছে, সেজন্য সেকেন্ডারি অ্যালকোহল। এখানে তিনটি অ্যালকাইল মূলক আছে, সেজন্য এটার নাম হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। চলো তিনটা বিক্রিয়ার সামারিটা আরেকবার তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। আমরা গ্রিগনার্ড বিকারক থেকে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল প্রস্তুত করব। সেজন্য তিনটি গ্রিগনার্ড বিকারকের অণুর সাথে তিন ধরনের যৌগের বিক্রিয়া করেছি, তিনটাই কার্বনিল যৌগ, অ্যালডিহাইড আর কিটোন। প্রথম দুইটা হচ্ছে অ্যালডিহাইড, পরেরটা হচ্ছে কিটোন। এটাতে কোনো দিক দিয়ে অ্যালকাইল মূলক ছিল না, এখানে একটা অ্যালকাইল মূলক ছিল, এখানে দুইটা অ্যালকাইল মূলক ছিল। যখন সংযোজন বিক্রিয়া হয়েছে, সবগুলো এখানকার পাই বন্ধনটা ভেঙে গেছে, পাই বন্ধন ভেঙে দুই টুকরা, ওই দুই টুকরার কার্বন ছাড়া অংশের সাথে এই অংশটা আর কার্বন যুক্ত অংশের সাথে এই অংশটা যুক্ত হয়েছে। পরবর্তীতে সেটাকে যখন পানি সহ হাইড্রো বিশ্লেষণ করছে, এটার হাইড্রোজেনটা এখানে আসলে OH হয়ে যায়, হলো O এর সাথে H, O এর সাথে H, O এর সাথে H, O এর সাথে H যুক্ত হয়ে অ্যালকোহল গঠন করে, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল পাওয়া যায়। চলো এবার কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করে দুটোটা আলাদা আলাদা ভাবে দেখাই দিচ্ছি। দেখো বিক্রিয়া কিন্তু কঠিন না। স্যার আমার তো বিক্রিয়া কঠিন লাগে, আসলে বিক্রিয়া কঠিন লাগে শুরুর দিকে, তুমি আস্তে আস্তে যখন বিক্রিয়াগুলো রিয়েলাইজ করবা, ধীরে 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 ইনশাআল্লাহ তোমার কাছে বিক্রিয়াগুলো সহজ লাগবে। চলো 2 নাম্বার, কিটোন কিভাবে প্রস্তুত করে মনে করো সেটা আমরা জানি না, আমরা এখন শিখবো। সেজন্য প্রথমে আমি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিলাম, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিয়ে, এটা অ্যালকাইল মূলক নিতে হবে সবসময় এরকম না, যে কোনো কিছু নিতে পারো, মিথাইল ইথাইল নিতে পারো। আমি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিলাম, নিয়ে এটাকে এসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করাচ্ছি, এসিটাইল ক্লোরাইড। খেয়াল করো, যখন বিক্রিয়া করাই তখন যেটা হয়, এই ম্যাগনেসিয়াম হ্যালাইড অংশটা, ম্যাগনেসিয়াম হ্যালাইড এই অংশটা ক্লোরিনের সাথে যুক্ত। তাহলে এটা মনে করো ম্যাগনেসিয়ামের যোজনী যেহেতু দুই, একটা যোজনীর সাথে হ্যালোজেন, আরেকটা যোজনীর সাথে ক্লোরিন, এভাবে যুক্ত হয়ে গেছে মনে করো। ঠিক আছে, ম্যাগনেসিয়াম হ্যালাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এই যৌগটি তৈরি করছে। এখন বাকি আছে কি স্যার? বাকি আছে কি সেটা তুমি আরামসে নিজের ঠান্ডা মাথায় দেখো। এখানে বাকি আছে আর বন্ড সি ডাবল বন্ড ও, এবং এই অংশটা খালি ছিল, এখানে একটা আর গেছে। তাহলে এখানে যে যৌগটা পাচ্ছে এটার নাম হচ্ছে কিটোন। আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজে গ্রিগনার্ড বিকারক ও এসিটাইল ক্লোরাইডের বিক্রিয়ায় সেখান থেকে কিটোন পাওয়া যায়। এবং লাস্টের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিড আছে। গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যায় চলো সেটাও শেখা যাক। গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি শিখবো। সেটার জন্য আমরা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার্ড বিকারক নিলাম, কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করাবো, সি ডাবল বন্ড ও কার্বন ডাই অক্সাইড। এটাকে বিক্রিয়া করালে কার্বন ডাই অক্সাইডের, আমি যেটা বলছিলাম তোমাদেরকে, একটা পাই বন্ধন যদি ভেঙে যায় দুই টুকরা হয়ে যাবে, কার্বন যুক্ত অংশটা কার্বন যুক্ত অংশের সাথে, কার্বন ছাড়া অংশটা কার্বন ছাড়া অংশের সাথে যুক্ত হবে।
যুক্ত হওয়ার পর যে যৌগটা আমরা পাচ্ছি সেটাকে পরবর্তীতে আদ্র বিশ্লেষণ করব। দেখো এখানে বিক্রিয়াগুলো যেহেতু আমি আরেকবার দেখাচ্ছি, তোমাদের যাদের ছোটখাটো জিনিসগুলোতে প্রবলেম সেগুলো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তাহলে এখন যখন ওই মধ্যবর্তী যৌগটাকে আমরা আদ্র বিশ্লেষণ করি তখন এই ম্যাগনেসিয়াম হ্যালাইডটা OH এর সাথে যুক্ত হয়। এটা যদি গাঠনিক সংকেত আকারে দেখাতে চাও খুবই সিম্পল, ম্যাগনেসিয়ামের সাথে একটা হ্যালোজেন আছে আর একটা কি আসছে, OH আসছে। আর যদি উৎপাদটাকে তুমি দেখাতে চাও, উৎপাদ কি আসতেছে দেখো এখানে এই অংশ পর্যন্ত বরাবর লিখে ফেলবো, আর সি ডাবল বন্ড ও এতটুকু পর্যন্ত লিখলাম। এই হাইড্রোজেনটা এই জায়গাটা দখল করবে H, তার মানে কার্বক্সিলিক অ্যাসিড। এখান থেকে দেখা যাচ্ছে যে প্রথমে আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করার জন্য অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করালে একটি মধ্যবর্তী যৌগ প্রস্তুত হয়। সেই মধ্যবর্তী যৌগকে আদ্র বিশ্লেষণ করলে সেখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত হয়। আলহামদুলিল্লাহ শুরু থেকে আমরা এতটুকুর মধ্যে জৈব যৌগের যতগুলো গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে সবগুলো বিক্রিয়া আমি তোমাদেরকে দেখাইছি। আমি চেষ্টা করছি সবগুলো বিক্রিয়া কমপ্লিটলি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য ছিল জৈব যৌগের রোড ম্যাপ যেটা তোমাদের কাছে আছে, তোমাদের মধ্যে যদি এমন একজনও থেকে থাকো যার কাছে জৈব যৌগের রোড ম্যাপ নাই, তাহলে আমি বলবো তুমি অনেক বড় একটা লসের মধ্যে আছো, অনেক বড় লসের মধ্যে। যে কোনো মূল্যে যে কোনো কারো কাছ থেকে বা আমাদের কাছ থেকে সরাসরি জৈব যৌগের রোড ম্যাপটা সংগ্রহ করো। এই জৈব যৌগের রোড ম্যাপটা পুরা জৈব যৌগকে তোমাকে এক জায়গায় নিয়ে আসবে। রোড ম্যাপের প্রত্যেকটা অংশকে আমি ধরে ধরে অ্যানালাইসিস করার চেষ্টা করছি। সবাই ভালো থাকবা, যে কোনো ধরনের সমস্যা আমাদের সাথে শেয়ার করবা, আমাদের সাথে যোগাযোগ রাখবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।